প্রিএক্লাম্পসিয়ার সাথেই জড়িত সবকিছু। প্রিএক্লাম্পসিয়া থাকলেই এক্লাম্পসিয়া আসবে, মানে ম্যাক্সিমাম কেজ হলো 80%ই কথা এটা। এখন শুনো, এখন কথা হচ্ছে যেটা, সেটা হলো তোমরা যে কয়জন প্রেজেন্ট সবাই এখানে ইয়ের কাছে আসো তো, অডিও ভিডিওর কাছে আসো তো, নাকি ছেড়ে দিয়ে চলে গেছো? আছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। 62 নাম কি বলো তো তোমার? ম্যাম নাজিফা। নাসিফা? নাজিফা। নাজিফা, আচ্ছা ঠিক আছে। এখন শুনো, প্রিএক্লাম্পসিয়াটা কি বুঝতে পারছো? মানে প্রিএক্লাম্পসিয়া, এখন যেহেতু কিছু কথা শুনছো নিশ্চয়ই এক্লাম্পসিয়া একটু কিছু কিছু বুঝবা। প্রিএক্লাম্পসিয়ার সাথে যখনই কনভালশন হবে তখনই কিন্তু এক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়া যখন অ্যাসোসিয়েটেড উইথ মানে কনভালশন তখন কিন্তু এক্লাম্পসিয়া। এখন প্রিএক্লাম্পসিয়াতে কি কি থাকে এটা বলো, প্রিএক্লাম্পসিয়াটা কি? তাহলে প্রিএক্লাম্পসিয়ার সাথে কনভালশন বুঝতে হবে, বুঝতে পারছো? প্রোটিনিউরিয়া, হাইপারটেনশন, তারপর ইডিমা। গুড গুড। যদি পেশেন্টের অ্যাসোসিয়েট। হ্যাঁ ঠিক আছে। এখন এখানে কথা আছে যে প্রিএক্লাম্পসিয়া আবার দুই ধরনের, মাইল্ড এন্ড সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। এটা আসলে লেজ ধরে আসতে হবে, এক্লাম্পসিয়া তো হুট করে আসা যায় না, লেজ ধরে আসতে হয়। প্রিএক্লাম্পসিয়া যখন অ্যাসোসিয়েটেড থাকে কনভালশনের সাথে তখনই আমরা এক্লাম্পসিয়া বলি। এক্লাম্পসিয়া মানে হলো প্রিএক্লাম্পসিয়া প্লাস কনভালশন, মূল কথা এটা। এখন প্রিএক্লাম্পসিয়াটা বুঝতে হবে যে পেশেন্টের হাইপারটেনশন, তারপর হলো তোমার প্রোটিনুরিয়া, ইডিমা। এখন আমরা বলি যে সাধারণত যে কোন দুইটা তো অবশ্যই প্রেজেন্ট থাকতে হয়, হাইপারটেনশন এন্ড প্রোটিনুরিয়া। আর রিসেন্ট আপডেট আরো কথাবার্তা আছে যে প্রোটিনুরিয়া না থাকলে আমরা অনেক সময় প্রিএক্লাম্পসিয়া বলি। সেটা হলো বিভিন্ন ধরনের এন্ড অর্গান ড্যামেজের ফিচার থাকলে। সেটা তোমাদের বোঝার চাইতে এটা বুঝতে হবে যে হাইপারটেনশন প্লাস প্রোটিনুরিয়া থাকতে হবে। এটার আবার ডেফিনেশন আছে, যে হাইপারটেনশনের ডেফিনেশন এখানে কথা আছে যে কখন আমরা হাইপারটেনশন বলি, কখন আমরা প্রোটিনুরিয়া বলি। তো এগুলো অবশ্য তোমার কথা বেশি বাড়ানো দরকার নাই, নাইলে এক্লাম্পসিয়া পড়া হবে না। এখন প্রিএক্লাম্পসিয়াতে মাইল্ড এবং সিভিয়ার এতটুকু জানো। মাইল্ড প্রিএক্লাম্পসিয়া আছে, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া প্রিএক্লাম্পসিয়াটা আমরা তখনই এক্লাম্পসিয়া বলবো যখন তোমার ধরো প্রিএক্লাম্পসিয়া সাথে হলো কনভার্সন। প্রিএক্লাম্পসিয়াটা আমরা ধরে রাখছি হলো হাইপারটেনশন, প্রোটিনুরিয়া। এখন কিরকম হাইপারটেনশন আর কিরকম প্রোটিনুরিয়া, এটা হলো কথা। এখন হাইপারটেনশনের ডেফিনিশন তোমরা বুঝতে পারতেছো। আমরা যেটা সাধারণত বলি যে 140/90 অর মানে 8 অর অ্যাভাব। 140/90 8 অর অ্যাভাব, এটা হলো একটা হাইপারটেনশন। 6 আওয়ার্স অ্যাপার্টে দেখবো আমরা, দুইবার দেখার পর যদি পাই, এটা হলো হাইপারটেনশন। আর প্রোটিনুরিয়াটা কি? প্রোটিনুরিয়াটা হলো প্রেজেন্স অফ প্রোটিন ইন ইউরিন, কিন্তু 24 আওয়ার্স ইউরিনে কতটুকু থাকলে আমরা বলি, সেটার একটা ভাগ আছে। হ্যাঁ, মাইল্ড, ট্রেস 1, 2, 3 প্লাস 4 প্লাস এরকম। এখন আমরা বলি 2 প্লাসে আসলে কিন্তু আমরা প্রোটিনুরিয়া বলি। এখন সেটা হলো এমনি হলো প্রোটিনুরিয়া ডেফিনেশন যেটা, সেটা তো জানো যে 0.3 গ্রাম ইন 24 আওয়ার্স ইউরিনে যখন পাবো, এটা হলো তোমার উইদাউট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাইলে এখন আমরা প্রোটিনুরিয়া বলবো। কিন্তু কথা হচ্ছে এখানে আমরা বলবো যে এক্লাম্পসিয়াতে যেটা হাইপারটেনশন হলো 140/90 8 অর অ্যাভাব প্লাস প্রোটিনুরিয়া 2 প্লাস। এখন আমরা 2 প্লাস কখন বলি, 1 প্লাস কখন বলি, এগুলো জানতে হয়। এখন আমরা ধরো যখন 0.1 গ্রাম প্রোটিন ইন ইউরিনে থাকে 24 আওয়ার্সে, 24 আওয়ার্স ইউরিনের জমার মধ্যে, তখন আমরা বলি ট্রেস। আর 1 প্লাস বলি যখন ইন 24 আওয়ার্স ইউরিনে যদি 0.3 গ্রাম প্রোটিন থাকে। এটা থাকার পরে হলো তোমার এখানে বলবো আমরা 1 প্লাস 0.3 গ্রাম অর মোর। আর 2 প্লাস বলি আমরা 1 গ্রাম 1 গ্রাম ইন 24 আওয়ার্স ইউরিনে, তখন আমরা কিন্তু 2 প্লাস বলি। আর 3 প্লাস বলি 3 গ্রাম ইন ইউরিন, 4 প্লাস বলি 10 গ্রাম ইন ইউরিন। এটা যা জানার জন্য বললাম যে কখন আমরা প্রোটিনুরিয়া বলছি। এখন প্রেসার, প্রোটিনুরিয়া, কনভালশন তিনটা মিলে হলো এক্লাম্পসিয়া। আর মেজরিটি কেসই হয় হলো সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া অ্যাসোসিয়েটেড কনভালশন। কখনো কখনো প্রিএক্লাম্পসিয়ার ফিচার নাও থাকতে পারে, তখন হয় কি রোগী আনকনশিয়াস আসে কিন্তু সে এক্লাম্পসিয়া আনকনশিয়াস হয়ে চলে আসছে, কিন্তু আমরা এটাকে এক্লাম্পসিয়া বলি। কেন বলি? তখন অনেক সময় প্রিএক্লাম্পসিয়ার ফিচার নাও থাকতে পারে, অ্যাব্রাপ্টলি হয়, এটা হলো রেয়ার কেস, কিন্তু কম ক্ষেত্রে। আর 80% ক্ষেত্রে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া বা প্রিএক্লাম্পসিয়া, সিভিয়ার বলবো না, প্রিএক্লাম্পসিয়া অ্যাসোসিয়েটেড কনভালশন হলো প্রিএক্লাম্পসিয়া অ্যাসোসিয়েটেড কনভালশন হলো এক্লাম্পসিয়া। এটা হলো 80%, মোর দেন 80% কেস। এখন তোমাদের হলো কনভালশন। এখন কনভালশন তোমরা তো আসলে ওয়ার্ডে এখন প্যান্ডামিকের কারণে হয়তো ওয়ার্ডের পেশেন্টেশন দেখছো কিনা, তোমরা আসছো কিনা ওয়ার্ডে?
থার্ড ইয়ার থেকে তো আসতেছো, এখন কি তোমরা কি কখনো কনভালশনের পেশেন্ট দেখছো, একলামশিয়ার পেশেন্ট নিজের চোখে? কেউ কি দেখেছো এখানে? এই যে এতজন প্রেজেন্ট আছো এখানে, কত 138, হ্যাঁ বলতে পারো কি? কনভালশন দেখলে একবার জীবনে কখনো ভুলবা না যে কিভাবে কনভালশনটা হয়। এখন হলো তোমার এই কনভালশন যখন প্রিএক্লাম্পসিয়ার পেশেন্ট যখন কনভালশন নিয়ে ওয়ার্ডে আসে, একটাবার যদি একটা কনভালশন দেয়, কনভালশনের ফিচার কখনো ভুলবা না। এখন কনভালশনের এটা আছে কিন্তু যে তোমার কিভাবে কনভালশনটা আসে, কনভালশনটার স্টেজটা কিরকম। এখন মনে করো যে এই পেশেন্টের একটা প্রিএক্লাম্পসিয়ার একটা একলামশিয়ার পেশেন্ট যখন দেখা হয়, তখন কিন্তু হয় কি যে সে তার কনভার্সনের একটা স্টেজ আছে কতগুলো, হ্যাঁ এটাকে আমরা বলি যে তোমার প্রি মনিটরি স্টেজ, তারপর টনিক, ক্লোনিক, তারপর স্টেজ অফ কমা। এখন এই কনভালশনটা না দেখলে বোঝা যায় না আসলে, এটার আমরা একটা বর্ণনা দিই কিভাবে কনভালশনটা আসে। এখন একটা প্রথম যখন স্টেজটা প্রি মনিটরি স্টেজ, পেশেন্টটা কিন্তু প্রথমে একটু জাস্ট আনকনশাস থাকে, আইবল রোল করতে থাকে, আর মাসেল টুইচিং হতে থাকে ফেসে, লিম্বে, এগুলো। আমি জাস্ট কনভালশনটা একটু গ্রসলি মনে রাখার জন্য বলছি। এটা হলো প্রি মনিটরি স্টেজ, এটা জাস্ট 30 সেকেন্ড স্টে করে কিন্তু। তারপর হলো তোমার কতক্ষণ পরে শুনে টনিক। টিটেনাসের রোগী তোমরা দেখেছো কিনা? তোমরা টিটেনাস শুনছো? এরকম শুনছো কিনা? এই রোগটার নাম শুনছো তো? পিঠটা বাঁকা হয়ে যায়, হাতগুলা মুষ্টি করে, তারপরে এলবো জয়েন্টটা ফ্লেক্স হয়, রিস্ট জয়েন্ট ফ্লেক্স হয়, আর হাত হলো মুষ্টি থাকে, এরকম মুঠি হয়ে থাকে, আর পিঠটা বাঁকা হয়ে পিছন দিয়ে ঘুরে যায়, ওপিস্তোটন বলি আমরা। তো এটার সাথে তোমার হলো টনিক স্টেজ, এটা টনিক কনভালশন থাকে, এখানে কোনো মানে অল্টারনেট না, একদম টনিক কনভালশন। তারপর ওপিস্তোটন, ক্লেন্সড ফিস্ট, এলবো এন্ড রিস্ট হলো তোমার ফ্লেক্সড হয়ে থাকে, আর হলো আইবলটা ফিক্স থাকে। তারপর সায়ানোসিস আসে, মানে পেশেন্ট রেসপিরেশন সিজ হয়ে থাকে। এই স্টেজটা থাকে তোমার 30 সেকেন্ড, এটা হলো টনিক স্টেজ। আর টনিকের পরে আসে হলো ক্লনিক। আর ক্লনিক স্টেজটা কি? ক্লনিকটা হলো অল্টারনেট মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, এখানে পেশেন্টের রেসপিরেশনটা কিন্তু আবার স্টার্ট হয়, এবং তার ভীষণ জোরে একটা আওয়াজ করে সে শ্বাস প্রশ্বাস নিতে থাকে, এটাকে বলি আমরা স্টেটোরাস তোমার রেসপিরেশন, একদম অনেক গর্জন করে। এই সময় এই স্টেজটা একটু সময় স্টে করে, বেশি সময়, সেটা হলো 1 to 4 সেকেন্ড। এই সময়টা অল্টারনেট কন্ট্রাকশন রিল্যাক্সেশন। তারপরে প্রতি স্পোডাম দেখবা যে টাংটা প্রট্রুড থাকে প্রথমে টনিকে, আর ক্লনিকে হয় কি টাংটা বাইট হয়ে যায়, কতগুলা মানে প্রতি স্পুটাম লাইক সিক্রেশন এগুলো মুখে জমা থাকে, বেয়ে বেয়ে পড়তে থাকে। আর হলো অল্টারনেট কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, পেশেন্টের রেসপিরেশনটা আবার স্টার্ট হয়, আর তোমার সাইনোসিসটা একটু ডিসিপিয়ার হয়। এটা হলো 1 to 4 মিনিট, এটা একটু বেশি সময় থাকে। এরপরের অংশটাই হয়ে যায় হলো তোমার স্টেজ অফ কমা, মানে এখানে পেশেন্টটা হলো আনকনশাস যে সে হয়েছিল, মানে তার সে যে ফিরে তার যে হ্যাপিনিংসটা হয়েছে সে ভুলে যায়, এই জায়গায় সে হ্যাপিনিংসটা ভুলে যায়, যে তার যে একটা মানে এত বড় একটা ঘটনা ঘটলো সে মনে রিমেম্বার করতে পারে না। আর কখনো কখনো পেশেন্ট কমাতে চলে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টটা কনসাস হয়ে আসে, আর হলো হ্যাপিনিংটা ভুলে যায়, কিছুক্ষণ সময় লাগে, পরে আস্তে আস্তে ঠিক হয়। তো এই সময় যেটা করতে হবে এখন হলো এটা তোমার কনভালশনের একটা টিপিক্যাল একলামশিয়ার কনভালশনটা একটা দেখতে পারলে কখনোই ভোলা যাবে না, ভোলা যায় না, এই হলো কথা। এখন তোমাদের হলো এখানে আমরা কখন তোমার কনভালশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়ার্ডে যেগুলো পাই, ওয়ার্ডে আমরা একলামশিয়ার পেশেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শেষের দিকে আসে, মানে মানে তোমার হলো মেজরিটি ক্ষেত্রে কনভালশনটা আসে হলো 3rd ট্রাইমেস্টারে পেশেন্টের প্রেগনেন্সির, আর হলো তোমার পেশেন্টের লেবারের জাস্ট বিফোর আফটার এরকম হয়, লেবারের আগে হতে পারে, পরে হতে পারে, আর লাস্ট ট্রাইমেস্টার আসতে পারে, এটা 80% কেসে এই সময় কনভালশন আসে। আর হলো তোমার আর্লি মানে বিফোর 20 উইকসে কিন্তু কনভালশন নিয়ে সাধারণত আসে না, এটা হলো তোমার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেরকম পাবা সেটা মনে রাখো, 80% ক্ষেত্রেই আমরা 3rd ট্রাইমেস্টারে এসে পাই, তারপরে হলো তোমার লেবারের মধ্যে পাই, বা লেবারে আগে পাই, পরে পাই, এরকম ধরনের। হ্যাঁ, এখন হলো তোমার মানে মোর দেন 50% সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে কখন পেশেন্টটা আমরা বেশি সময় একলামশিয়ার পেশেন্টগুলো পাই। আর এখন একলামশিয়া আমরা ধরো কি কি ভাবে আসে, যখন পেশেন্ট লেবার 3rd ট্রাইমেস্টার তো পাবা, আর যখন লেবারে আসে তখন আমরা বলি এন্টিপার্টাম একলামশিয়া, আরেকটা আসে লেবারের সময় তখন বলি আমরা ইন্ট্রাপার্টাম, আরেকটা হলো লেবারের পরে, মানে লেবার স্টার্ট বুঝতে পারছো, মানে পেশেন্টের লেবার পেইন নিয়ে আসে কখনো, লেবার পেইন স্টার্ট হওয়ার আগে আসলে অ্যান্টিপার্টাম, লেবারের সময় স্টার্ট হলে ইন্ট্রাপার্টাম, আর এটা হলো পোস্টপার্টাম। পোস্টপার্টাম হলো ডেলিভারির পরে।
এখন কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস থাকে যেটা তোমার এন্টিপার্টাম যেটা আমরা বলতেছি, সেটা কিন্তু হলো তোমার 50%, মানে এখানে আমরা বেশিরভাগ কিরকম পাই, এন্টিপার্টামটা আমরা 50% কেজে পাই, তারপর ইন্টারপার্টামটা 30%, আর হলো তোমার পোস্টপার্টামটা হলো আমরা পাই হলো তোমার এখানে দেখা যায় যে 20% কেজ। আর এখানে এগুলা লেবারের আগে পরেই বেশিরভাগ ক্ষেত্রে কনভার্সন উইথ প্রিএক্লাম্পসিয়া ফিচার নিয়ে আসে এই এক্লাম্পসিয়া পেশেন্টগুলো, এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস হলো সবসময় তোমাদের মনে রাখতে হবে যেটা, যে পেশেন্টের এক্লাম্পসিয়ার পেশেন্ট আসলে আমাদের এখানে বেশি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট, এক্লাম্পসিয়ার পেশেন্টের জন্য তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যেটা আমরা বেশি গুরুত্ব দেই সেটা জেনে রাখবা যে এক্লাম্পসিয়া আসলে আমরা ম্যানেজ করি কিভাবে, ম্যানেজমেন্টটা এখানে খুব জরুরি বিষয়। তো এখানে এক্লাম্পসিয়া পেশেন্টের ম্যানেজমেন্টটা হলো সব সময় মনে রাখতে হবে যে এটা ভাগ ভাগ ধরো একটা পেশেন্ট একটা কনভালশন নিয়ে এখানে হঠাৎ করে পড়ে গেল, তুমি চোখের সামনে দেখতেছো, তাকে আমরা কিভাবে ম্যানেজ করব, এটা হলো খুবই জরুরি বিষয় এক্লাম্পসিয়ার পেশেন্ট আসলে। আর ম্যানেজের মধ্যে তোমাদের জন্য পরীক্ষায় যেটা ইম্পর্টেন্ট আমি পরে বলবো, ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়াগুলো আগে জানো, 5টা ভাগে আমরা ভাগ করি। সেটা হলো প্রথমে একটা জেনারেল ম্যানেজ করা লাগে। একটা পেশেন্ট যখন, যে কোনো পেশেন্টই ধরো একটা পেশেন্ট আনকনসিয়াস হোক বা পড়ে থাকুক, আমরা পেশেন্টটাকে দেখি তো হুট করে ধরে ফেলবো কিভাবে, পেশেন্টের জেনারেল ম্যানেজ করতে হবে, তার এবিসির ম্যানেজমেন্ট করতে হবে, তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, সে ব্রেদিং নিচ্ছে কিনা, তারপর তার সার্কুলেটরি ঠিক আছে কিনা, পালস প্রেশার ঠিক আছে কিনা, এগুলো আমরা জেনারেল ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্ট জেনারেল একটা, ঠিক আছে। তারপর হলো ম্যানেজমেন্ট অফ কনভালশন, এটা হলো আরেকটা। এখানে আমরা ক্রাইটেরিয়া মানে 5টা ভাগে ভাগ করি, একটা জেনারেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ কনভালশন, তারপর ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, তারপর হলো ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, আর হলো অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট। এই 5টা ভাগ মুখস্থ করে ফেলবা। এই 5টা মনে রাখলে তুমি ম্যানেজমেন্টগুলো বলতে তোমাদের সুবিধা হবে। তুমি যখনই বলতে যাবে যে কিভাবে এক্লাম্পসিয়া পেশেন্ট ম্যানেজ করব, এক্লাম্পসিয়ার প্যাথোলজি জানবা হলো প্রি এক্লাম্পসিয়াতে কি ঘটনা ঘটে, তার শরীরে অনেক পরিবর্তন হয় এবং ভীষণভাবে পরিবর্তন থাকে। এই পরিবর্তনগুলাই কনভালশন যখন অ্যাসোসিয়েটেড আসে, তখন কিন্তু ম্যানেজমেন্টগুলা কিন্তু এই তার যে শরীরের শারীরিক যে তার যে কতগুলো পরিবর্তন হয় যে প্রি এক্লাম্পসিয়াতে বিভিন্ন মাল্টিপুল অর্গানগুলারও বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয়। এই জন্য আমরা বলি যে জেনারেল ম্যানেজমেন্টের পরে কনভালশন, হাইপারটেনশন, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, তারপরে হলো তোমার ম্যানেজমেন্ট অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট। এখন এখানে এই জিনিসটাই খুব ভালো করে জানতে হবে যে আমরা ম্যানেজমেন্টে গিয়ে কি কি ড্রাগ দেই, কখন দেই, কিভাবে দেই। একটা এক্লাম্পসিয়ার পেশেন্ট যখনই আসে তাকে জেনারেল ম্যানেজ মানে কি, এখন পেশেন্টটা তোমার কনভালশন হচ্ছে, এদিকে প্রতিস্ফুটাম বেবি পড়তেছে, তুমি তাকে কি করবা, আমরা বলি জেনারেল ম্যানেজমেন্ট। এখানে সবার আগে জেনারেল ম্যানেজমেন্ট মানে কি, পেশেন্টকে আমরা সাথে সাথে একটা পজিশন আছে লেফট ল্যাটারাল পজিশন, এমন ভাবে করি যাতে তার প্রতিসিকুশন কখনই এসপিরেশন না হয়, এসপিরেশন হতে দেওয়া যাবে না। মানে এখানে এবিসি ম্যানেজমেন্ট হলো জেনারেলে পড়ে, যেমন এয়ারওয়েটা ক্লিয়ার রাখতে হবে। প্রথমে কি করি, তার প্রতিস্ফুটন বের হচ্ছে, এখন যেটাই সামনে পাবা, শাকার মেশিন পেলে শাক দিয়ে নিবা, হাত দিয়ে পেলে একটা আমরা যে ইয়ে আছে এয়ার টিউব, যে এই টিউবটাকে আমরা যে টাং বাইট হলে যে টিউবটা দেই, সেই টিউবটাকে আমরা গজ পেঁচিয়ে তার শাকার ময়লা সব প্রতিসিকুশন বের করে তাড়াতাড়ি তার মুখে দিয়ে রাখি। কেন, টাং বাইটটা হবে না, প্রতিসিক ওপেন থাকলো, এয়ারওয়েটা ক্লিয়ার থাকলো। এই জিনিসটা দিয়ে রেখে তারপরে হলো তুমি চলে যাবা তোমার তার আদার্স ম্যানেজমেন্টে, যেমন এয়ারওয়েটা ক্লিয়ার করলে, এয়ারওয়ে ক্লিয়ার না করলে এক্সপিরেশন হতে পারে, রেসপিরেশন সিজ হতে পারে, ডিস্টার্ব হবে, এগুলো। তারপরে তুমি তার ব্রেদিংটা ঠিক আছে কিনা দেখবা। এখানে আমরা অনেক সময় পেশেন্ট যদি বেশি দেখি যে সাইনোসিস হয়ে খারাপ হচ্ছে, তখন আমরা একটু অক্সিজেনও দিয়ে রাখি। তারপরে তোমার হলো সার্কুলেটরি, মানে কি তার পালস প্রেশার, এগুলো আমরা মাপি, দেখি যে তার প্রেশার এখন কত, প্রেশার না দিকে তো তোমার নেক্সট ম্যানেজমেন্টে যেতে পারবা না। তার পালস বিপি এগুলো দেখি, তারপরে ক্যাথেটারাইজ করি লেফট ল্যাটারাল পজিশনের সাথে, এগুলো সবগুলা একত্রেই আমরা যতটুকু পারি। এখন একা যখন থাকবা শাউটিং করবা, এইটা আনো ওইটা আনো, একজনকে ডাকবা, শাউটিং করতে হবে। তখন শাউটিং করলে হবে কি, সবে কনসাস হবে এখানে একটা পেশেন্ট, খারাপ পেশেন্টটা দৌড় দিয়ে চলে আসলো, তখন আমরা হেল্পিং হ্যান্ড লাগে, এই হেল্পিং হ্যান্ড সাথে নিয়ে শুরু করে দিবা তার জেনারেল ম্যানেজমেন্ট। এখন জেনারেল ম্যানেজমেন্টে যে জিনিসগুলো করতে হয়, তার এয়ারওয়ে ক্লিয়ার, ব্রেদিং আর সার্কুলেশন, এই জিনিসগুলো ক্লিয়ার করতে যে জিনিসগুলো লাগে এগুলো সব একটা কিছুতে নিতে হবে, নিতে হলে শাউটিং করতে হয়। এইটা হঠাৎ করে তো তোমার কাছে সাজানো থাকবে না, এক্লাম্পসিয়া পেশেন্ট আসলে সাজানো থাকে না, সিস্টার থাকবে, ডক্টর থাকবে, তোমার অ্যাসিস্ট্যান্ট যে থাকবে, বলবেন এইটা দেন ওইটা দেন, এগুলো বলতে হবে। এখন কি কি লাগবে, একটা প্রথমে এয়ারওয়ে টিউব লাগবে, তারপরে ক্যাথেটারাইজেশনে ক্যাথেটার লাগবে, তারপর স্যালাইন সেট লাগবে, ইনফিউশন সেট লাগবে, অক্সিজেন লাগবে,
সাকার মেশিন লাগবে, সাকশন থাকবে, আম্বু ব্যাগ থাকবে, যা থাকবে সামনে সবগুলো নিয়ে তোমার ম্যানেজ করতে হবে। এই জেনারেল ম্যানেজমেন্টটা করার পরে তোমার তার কনভার্সনের ম্যানেজমেন্ট। আর তোমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে তোমাদেরকে কনভার্সন যখন হয়, আমরা কিন্তু পরীক্ষাতে তোমাদের দেওয়া থাকে যে ম্যানেজমেন্ট অফ কনভার্সন। এখন কনভার্সনের ম্যানেজমেন্ট আমরা যে ড্রাগটা ইউজ করি এইটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ কিরকম, মানে পরীক্ষাতে তোমার টেবিলের মধ্যেই থাকবে তোমার এই ড্রাগটা, এটা দিয়ে শুরু তোমার জিজ্ঞেস শুরু হবে যে এই কোথায় ইউজ করা হয়, কোথায় দেখছো, কিভাবে ইউজ করে, এবং এই জিনিসটা তোমাকে জানতে হবে যে ম্যানেজমেন্ট অফ কনভার্সন। এখন কনভার্সন ম্যানেজমেন্ট আমরা কি করি, তোমরা তো ওয়ার্ডে কতদিন 5th ইয়ার ওঠার পর কি তোমরা ওয়ার্ডে গেছো? এই যে তোমাদের ওয়ার্ড না ম্যাডাম, আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। তোমাদের কখনো মানে ওয়ার্ডে 5th ইয়ার উঠে তোমরা মানে ওয়ার্ডে ধরো যে ব্লগ পোস্টিং হয়, তোমরা কি এগুলো পেয়েছো? না ম্যাডাম। ও, তাহলে হবে কি, এখন যাই হোক, এখন তো এগুলা মানে যেভাবে চলছে এভাবেই চলবে। নেক্সটে যখন শুরু হবে যাবা তখন কিন্তু অবশ্যই ওয়ার্ডে না গেলে, আসলে দেখা না গেলে কোনো সময় মনে থাকে না। এখন শুধু মুখে শুনবা, কিন্তু ওগুলা পড়ে নিতে হবে। আর প্র্যাকটিক্যাল হলো সবসময় ওয়ার্ডে যদি আসো, একটা পেশেন্ট ম্যানেজমেন্ট যখন তুমি দেখবা তখন কিন্তু কখনোই ভুলবা না। যতই তুমি বই খাতায় পড়ো আর চোখে দেখা, দুইটা কিন্তু দুই জিনিস। চোখে একটা পেশেন্ট ম্যানেজ করা আর বইয়ে পড়া আর কথা শোনা তফাৎ, টু মাচ ডিফারেন্ট। কিন্তু এটা হলো যদি দেখতা পেশেন্টটা, তখন তোমার বুঝতে পারতা যে খুব মানে মনের ভিতর ঢুকে যাবে, তখন রিমেম্বার বা ক্যাপচারিংটা থাকবে বেশি। কিন্তু পেশেন্ট দেখো নাই আর শুধু শুনছো, এখন তোমাদের কিছু করার নাই। এই অবস্থাতে এইভাবেই পরে যেতে হবে। পরে নেক্সট যখন সময় আসবে ওয়ার্ডে আসার, অবশ্যই ওয়ার্ডে এসে যখন পেশেন্ট দেখবে একবার এক নজর দেখে নেবে যে কিভাবে আসলে একটা পেশেন্ট এক্লাম্পসিয়া ম্যানেজ হয়। এখন দেখো এবিসি জেনারেল ম্যানেজমেন্টের পরে আমি বলছি কিন্তু কনভার্সন ম্যানেজ এই জন্য করতে হবে, কনভার্সনটা ম্যানেজ হয়ে গেলে নেক্সট কোনো কনভার্সন আসতে দেওয়া যাবে না। যতবার কনভার্সন হবে ততবার তার মানে তার কমপ্লিকেশনগুলো আরো বেশি অ্যারাইজ করবে এবং পেশেন্টের ডিটেরিয়েট করবে খুব বেশি। এখন প্রথমে কনভার্সন একটা পেশেন্ট আসলে আমরা যেটা করি ওয়ার্ডে, তোমার তো একটা আইভি চ্যানেল, তুমি আইবিসি ম্যানেজমেন্টে তো করলা, জেনারেল ম্যানেজমেন্টে। এখন আমরা বলি যে একটা ড্রাগ আছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা তোমাদের সব সময় মনে রাখতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট ওয়ার্ডে যেটা আমাদের হাসপাতাল সাপ্লাই যেটা, সেটা সব সময় মানে একবার করে চোখে একবার এই ম্যাগনেসিয়াম সালফেটের বোতলটা দেখবা, অ্যাম্পলটা। এটা হলো তোমার একটা অ্যাম্পলে তোমার 2.5 গ্রাম থাকে হলো তোমার ওষুধ, আর এমএল থাকে হলো 5 ml। এখন 2.5 মিলিগ্রাম। এখন যেটা তোমার করতে হবে এই কনভার্সনের ম্যানেজমেন্টে এসে খুব জরুরি বিষয় একটা জিনিস মনে রাখবা, যেটা যে এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে হলো তোমার কনভার্সন যখনই আসবে তখন মনে করতেই হবে যে ম্যাগনেসিয়াম সালফেট হাসপাতালের সাপ্লাই যেটা আমরা অলওয়েজ ইউজ করি, সেটা হলো তোমাকে 2.5 গ্রামের মধ্যে হলো তোমার থাকে হলো তোমার 5 ml। এখন আমরা যে ব্রেক করব, আমরা কি করি, লোডিং ডোজ দেই 10 গ্রাম। একটা জিনিস সব সময় মনের ভিতরে আনতে হবে যে হাসপাতালের সাপ্লাই যে ওষুধটা আছে সেই ওষুধটা কিরকম দেখতে তোমার টেবিলে দেওয়া থাকবে, সেটা বুঝছো, সেটা টেবিলে দেওয়া থাকবে। দেখবা যে একটা অ্যাম্পল, এটার মধ্যে 2.5 গ্রাম থাকে 5 ml এর মধ্যে একটা অ্যাম্পল। তাইলে আমরা কি করি, ম্যাগনেসিয়াম সালফেট 5 ml এ 2.5 গ্রাম, এই জিনিসটা সব সময় মনের মধ্যে আনতে হবে। কিন্তু এই 5 ml হলো 2.5 গ্রাম। এখন আমরা ম্যাগনেসিয়াম সালফেট স্টার্টিং এ যখন কনভার্সনের পেশেন্ট আসে আমরা 10 গ্রাম লোডিং ডোজ দিই। এখন এই 10 গ্রামটা আমরা কিভাবে দেই, সেটা হলো প্রথমেই আমরা মানে অ্যাম্পল যেহেতু 2.5 গ্রামে 10 গ্রাম দিব, তাহলে ভাঙতে হচ্ছে কয়টা, 4টা। এটা সবসময় মনে রাখবা যে 10 গ্রাম দিতে 4টা ভাঙতে হয়। এখন 4টা ভাঙতে হলে আমাকে প্রথমে আমাদের যে ওজিএসবি প্রটোকল, আমরা সেইভাবে বাংলাদেশের যে ম্যানেজমেন্ট সেটা জেনে নিবা। সেটা হলো তোমাকে প্রথমে 4 গ্রাম দিতে হবে আইভি বোলাস। এই 4 গ্রাম যে দিব, কিভাবে দিব, 4 গ্রাম তোমাকে যখন 4 গ্রাম দিতে হবে 10 গ্রামের মধ্যে, এই 4 গ্রামের জন্য তোমাকে ভেঙে দেখবা যে এই যেহেতু 5 ml এ থাকে 2.5, এই হিসাব করে তুমি 4 গ্রাম নিতে হলে কতটুকু নিতে হবে, 8 ml নিতে হয়। হিসাব করে বের করবা 2.5 গ্রাম মানে 5 ml, তাহলে 4 গ্রাম নিতে আমাকে 8 ml নিতে হচ্ছে।
এখন এই 8 ml টা মনে রাখার দরকার নাই, তোমরা 4 গ্রাম মনে রাখো, 4 গ্রাম দিব আমরা বোলাস। এখন এটাকে আমরা মিশাইতে হবে কার সাথে? আইভি দিতে হলে 4 গ্রাম আমরা কনসেন্ট্রেট করবো হলো 12 ml এর সাথে ডিস্টিল ওয়াটার নিয়ে, মানে 12 ml ডিস্টিল ওয়াটার আলাদা জিনিস। সেই 4 গ্রাম হলো এখানে 4 গ্রাম মানে 8 ml, 4 গ্রামটা মানে 8 ml, 8 ml আর 12 ml মিলালে হলো 12 ml। এখানে হলো 4 গ্রাম আছে, 20 ml এ 4 গ্রাম আছে, 12 ml আর হলো 8 ml হলো 20 ml, 20 ml এ আছে 4 গ্রাম। এতটুকু বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষার সময় ধরা হয়, এই জন্য আমি বলতেছি। এখন এই যে 4 গ্রাম আইভি আমরা দিব ডাইরেক্ট, এটা দিব 10 to 15 মিনিটস স্লোলি করে দিব, এই জন্য 10 to 15 মিনিটস লাগাই দিব সময়। এই হলো 4 গ্রাম চলে গেল, আর 6 গ্রাম আছে। এখন 6 গ্রাম যত এমএলই থাকুক সেটাকে 50-50 ভাগ করতে হবে। 6 গ্রামের মধ্যে 3 গ্রাম অল্টারনেট বাটকে দেব, এক বাটকে দিব 3 গ্রাম, আরেক বাটকে দিব 3 গ্রাম ওই আইভি বোলাস দেওয়ার পরে। তাহলে তোমার দেখো লোডিং ডোজটা কি বুঝতে পারছো কিনা? 10 গ্রাম লোডিং ডোজ দেই, প্রথম দেই 10 গ্রামের মধ্যে 4 গ্রাম দিব হলো আইভি ডাইরেক্ট, সেটা হলো 10 to 15 মিনিটস স্লোলি লেগে সময় লেগে। এটা দেওয়ার পরে দিব হলো আমরা 6 গ্রাম, ওই 6 গ্রামকে 2 ভাগে ভাগ করে আমরা অল্টারনেট বাটকে দিব ওইটা দেওয়ার পরে। তাইলে এই যে টোটাল 10 গ্রাম চলে গেল, এটা কিন্তু আমরা বলি ম্যাগনেসিয়াম সালফেটের কনভার্সনের ম্যানেজমেন্টে লোডিং ডোজ। এটা কিন্তু এতটুকু কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা, এটা এতটুকু তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? যদি না বুঝো এখন জিজ্ঞেস করতে পারো, এখন জিজ্ঞেস করতে পারো। ডাইলুট করে দিতে হবে না? অবশ্যই, আমি তো প্রথমেই বলে নিলাম ডিস্টিল ওয়াটার 12 ml নিব, এটা 50% কনসেন্ট্রেট সলিউশন হয়, তখন এটা ডাইলুট তো অবশ্যই করবা, কারণ তোমাদেরকে বলছি না 5 ml এ 2.5 গ্রাম, তুমি গ্রাম দিয়ে মনে রাখো, তখনই বুঝতে পারবা। তোমাকে লোডিং ডোজ কতটুকু? 10 গ্রাম, সোজা কথা। 4 গ্রাম দিব আমরা আইভি ডাইরেক্ট, আর 6 গ্রাম দিব ডিপ আইএম, এগুলো অল্টারনেট বাটকে। এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বোঝাতে কোনো সমস্যা থাকলে এখন জিজ্ঞেস করতে পারো। 6 গ্রামে কি ডাইলুট করব? হ্যাঁ, আমরা ডাইলুট করব কোনটা? যেটা আমরা তোমার আইভি বোলাস দিচ্ছি। জি, আর যেটা ইন্ট্রাভাস্কুলার দিব সেটা কি ডাইরেক্ট করব না? বুঝতে সমস্যা হলে বলো, কি বলছো? ম্যাডাম যেটা আমরা 3 গ্রাম করে তো আমরা শুনো, যেটা হ্যাঁ বুঝছি, তোমার কথা আমি বুঝতে পারছি। পরেরটা বলছো 6 গ্রামের কথা বলছো। জি জি জি, ওইটা কিন্তু ডাইলুট হবে না, এটা ডাইরেক্ট, এটা ডাইরেক্ট ডিপ আইএম দিব, ওইটা ডাইলুট হবে না। এখন বুঝতে পারছো? এখন কি কোনো সমস্যা আছে এখানে? এই 10 গ্রাম কিন্তু বুঝতে হবে, পরীক্ষাতে ধরা হয়, এই জন্য আমি বলছি এটা। বলো ম্যাম 6 গ্রামটা কয় অ্যাম্পুল দিতে হবে? হ্যাঁ, 6 গ্রামে কয় অ্যাম্পুল দিতে হবে? যখন তুমি ওই যে অ্যাম্পুল ভাঙছো, অ্যাম্পুল 4টা কিন্তু ভাঙছো, 4টা ভাঙার মধ্যে একটা আর আধাটা গেছে গিয়া, আর বাকি যেটা থাকবে সেটাকে 50-50 ভাগ করার জন্য যত এমএল হবে, এখানে মানে কয়টা তোমার সবসময় মনে রাখবা, 10 গ্রাম দিতে 4টা আমরা ভাঙি। এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয় কটা অ্যাম্পুল ভাঙতে হয় বলো, এটা জিজ্ঞেস করা হয়েছে কয়েকবার পরীক্ষাতে, বুঝছো? 4টা ভাঙার পর যেহেতু ওই তোমার 2.5 গ্রাম 5 ml থাকে, আর হলো আমি 8 ml নিচ্ছি প্রথমবার, তাইলে তোমার এখানে 1.5টার মতো চলে যাচ্ছে না, আর বাকি যে অংশটা থাকবে সেটাকে 50-50 ভাগ করবা একটাতে নিয়ে। আমার কথা কি বুঝতে পারছো? মানে এখানে হ্যাঁ 4টা অ্যাম্পুল ভাঙতে হবে, এটা হিসাব নিকাশটা তুমি আবার অঙ্ক করেও দেখতে পারো, কিন্তু ঘটনাটা যে 10 গ্রাম দিতে গিয়ে 4টা অ্যাম্পুল ভাঙতে হবে, 4 গ্রাম বোলাস দিব, সেই 4 গ্রামের জন্য 1.5টার মতো চলে যায়। আমার কথা কি বুঝছো? কারণ একটা অ্যাম্পুলে 5 ml থাকে, চলে গেল না, আরো 3 ml নিব যেটা থেকে, সেটা 2 ml থেকে যাবে না, ওই 2 ml আর বাকি দুইটা 10 ml 12 ml রয়ে গেল যেটা, সেটা তো 6 ml করে যাবে, বুঝছো? কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। বুঝার কোনো সমস্যা আছে? জি ম্যাডাম। এই জিনিসটা শুধু 10 গ্রাম দিতে হয়, এতটুকু জানবা। 4 গ্রাম আইভি ডাইরেক্ট দেই, আর হলো আমরা 6 গ্রামকে ভাগ করে 3 করে অল্টারনেট বাটকে ওটা আইএম দেওয়া হয়, ওটা কোনো ডাইলুট করতে হয় না। ডাইলুট করতে হয় শুধুমাত্র আইভি বোলার যেটা দেই, 10 to 15 মিনিট সময় লেগে। এতটুকু কিন্তু মনে রাখতে হয়, লোডিং ডোজটা মনে রাখতে হয়, এটা তোমাদের মুখস্থ থাকতে হবে, এই জন্য আমি বারবার বলছি যেটা মনে রাখতে হবে এটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, আর কয়টা ভাঙে অনেক সময় হঠাৎ অনেক স্যাররা জিজ্ঞেস করতে আমি শুনছি যে বলে 4টা ভাঙতে হয়, আর কতটুকু থাকে একটাতে, এটা মুখস্থ রাখতে হবে। কেন? কারণ আমাদের হাসপাতালের সাপ্লাই যেটা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন গেল এটা, তো এখন মেইনটেনেন্স ডোজ, এই জিনিসটা ভালো করে জানো, লোডিং এর পরে আসে মেইনটেনেন্স ডোজ। এখন মেইনটেনেন্স ডোজ হলো ওই ডোজ 10 গ্রাম দেওয়ার পরে যেটা আমরা দেই, আমরা সাধারণত মেইনটেইন করি 24 আওয়ার্স সিন্স
ডেলিভারি অথবা লাস্ট কনভালশন 24 আওয়ার্স কিন্তু মেনটেন করতে হবে ড্রাগটাকে। এটাতে অনেকে প্যাচ লাগায়, এটা কিন্তু প্যাচ করা যাবে না। ওই লোডিং শেষ, লোডিং এর পরে কিন্তু আমরা দিয়েই বন্ধ করে ফেলবো। একটা একলামশিয়ার কনভালশন কিন্তু যে কোনো সময় রিকার করতে পারে। এই রিকারেন্স বন্ধ করার জন্য কিন্তু আমরা আবার মেইনটেনেন্স ডোজ করব। মানে যখন তুমি লাস্ট কনভালশন যখন দেখলা সেই সময় থেকে 24 আওয়ার্স, অথবা পেশেন্টের ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি থেকে 24 আওয়ার্স মেইনটেইন করতে হবে। সেই মেইনটেনেন্স ডোজটা কি সেটা জানো। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে কিন্তু কোশ্চেন করবা, কোনো সমস্যা নাই। এটা কিন্তু উভয় পক্ষ, এখানে কিন্তু লেকচার না। যখনই প্রবলেম হবে রেসপন্স করো। এখন 24 আওয়ার্স এর যে ইকুয়েশনটা বলছেন এবার বলতেন। বলো। মেইন লোডিং ডোজ দেওয়ার কতক্ষণ পরে, মানে আমি যে লোডিং ডোজটা দিলাম দেওয়ার, হ্যাঁ বলো কোশ্চেনটা করো। হ্যাঁ মানে এটা দেওয়ার 24 আওয়ার্স পরে কি দিব এটা, নাকি 24 লোডিং ডোজটা যখন আমি কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর থেকে হবে তোমার ইয়েটা মেইনটেনেন্স ডোজ। এখন কখন দিবা সেই কথা তো, লোডিং ডোজ যখন কমপ্লিট হয়ে গেল সেটা থেকে 4 আওয়ার্স ইন্টারভ্যালে দিতে হয়। এটাই আমি বলতেছি। মেইনটেনেন্স ডোজটাকে শুনো এখন, ঠিক আছে? জি ম্যাম। মেইনটেনেন্স ডোজটা দিবা কিভাবে? লোডিং ডোজ শেষ হওয়ার পরে, এক নাম্বার কথা। লোডিং ডোজ যখন কমপ্লিট হবে তারপর। এখন লোডিং ডোজ কমপ্লিট হওয়ার পর থেকে মেইনটেইন কিভাবে করতে হয়, সেই যে একটা অ্যাম্পল ছিল না 2.5 গ্রাম, সেটা কিন্তু আমরা ডিপ আইএম এভরি 4 আওয়ারলি ফর 24 আওয়ার্স সিন্স লাস্ট ডেলিভারি অর লাস্ট কনভালশন। এখন কি বোঝা গেল? মেইনটেনেন্স ডোজ কিন্তু আলাদা। এখন কি বোঝা গেল কথাটা? 2.5 গ্রাম এভরি 4 আওয়ারলি আইএম। আমার কথাটা শুনে রাখো। 2.5 গ্রাম মানে আফটার কমপ্লিটিং অফ লোডিং ডোজ, আফটার কমপ্লিশন অফ লোডিং ডোজ দেন 2.5 গ্রাম মানে একটা অ্যাম্পল। এটা হলো ডিপ আইএম এভরি 4 আওয়ারলি ফর 24 আওয়ার্স সিন্স লাস্ট কনভালশন অর ডেলিভারি। এখন কি বোঝা গেল? মেইনটেনেন্স ডোজটা কি বোঝা গেল? ম্যাম লোডিং ডোজ শেষ হওয়ার সাথে সাথে লোডিং শেষ হওয়ার কতক্ষণ পরে সেই কথাটা বলছো? 4 আওয়ার্স মানে লোডিং 4 আওয়ার্স ইন্টারভ্যালে এভরি 4 আওয়ারলি। এখানে কথাটা বলা আছে এভরি 4, তার মানে লোডিং ডোজ একটা যাওয়ার পরে আমরা 4 আওয়ারলি ইন্টারভ্যালে মেইনটেনেন্স ডোজ করব। আমার কথা কি বোঝা গেল? জি ম্যাম। তাহলে তো 24 আওয়ার্স এ যদি আমরা 4 আওয়ার্স ইন্টারভ্যালে দিই তাহলে তো ম্যাম হচ্ছে 6 বার করতে হচ্ছে। এখন 2.5 হ্যাঁ 2.5 6 বার হোক, অথবা তুমি যখন থেকে পেশেন্টকে হাতে নিছো লোডিং ডোজ দেওয়া তখন থেকে চিন্তা করে আসতে হবে। আমার কথাটা ক্লিয়ার করো। মানে লোডিং মেইনটেনেন্স ডোজ দেওয়ার পরে কিন্তু তোমার একটু মানে লোডিং ডোজ মেইনটেনেন্স ডোজ যখন লোডিং ডোজ যখন শেষ হবে তখন কিন্তু মেইনটেনেন্স ডোজ সাথে সাথে না, কারণ লোডিং ডোজ তো চলে গেলে তারপরে এভরি 4 আওয়ারলি। তার মানে কি লোডিং ডোজ শেষ হওয়ার পরে মেইনটেনেন্স ডোজ দেওয়ার জন্য 4 আওয়ারলি আগে দিবা না। কিন্তু কথা আরেকটা আমি বলতেছি, এতটুকু ক্লিয়ার হচ্ছে কিনা? জি ম্যাম। এখন শুনো, এখন এখানে কথা আছে। আমাদেরকে কেউ একটা কোশ্চেন অ্যারেজ করে এখানে যে ম্যাম আমরা তো লোডিং ডোজ দিলাম, পেশেন্টের তো আবার কনভালশন দেখা দিল, মানে তুমি মেইনটেনেন্স ডোজ স্টার্ট করলা না, তখন এর ভিতরে কনভালশন হয় অনেক সময়। আমার কথাটা বুঝো। এটা একটা জাস্ট একটা ভিতরে কোশ্চেন বললাম, এটা তোমাদের ক্ষেত্রে জানার জন্য। তোমরা এটা না জানলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা জানার জন্য বললাম কেন কোশ্চেনটা মাঝে মাঝে চলে আসে। এই জন্য একটা কথা আছে যে এর ভিতরে একটা গ্যাপ পড়ে গেল না, এই গ্যাপে পেশেন্টের কনভালশন আসতে পারে, তখন আমরা কি করব? এটাকে আমরা কিন্তু বলি যে মাঝখানে যখন একটা পেশেন্টের কনভালশন আসে আমরা একটা ডোজ দিতে বলি। এই ডোজটাকে আমরা বলি যে এই জাস্ট এই কনভালশনের মাঝখানে যে গ্যাপে একটা আসে এটাকে আমরা আরেকটা মেইনটেনেন্স ডোজের মাঝখানে আমরা এক্সট্রা ডোজ দিই, সেটা 2 গ্রাম আইভি ডাইরেক্ট দেওয়া হয়, কিন্তু লোডিং ডোজের আধা ঘন্টার ভিতরে না। এটা তোমার ভিতরের কথা, এটা জেনে রাখো যে গ্যাপের ভিতরে কনভালশন আসতে পারে। মানে ইফ রিকার কনভালশন, কথাটা হলো এরকম, ইফ রিকার কনভালশন আফটার লোডিং ডোজ এবং বিফোর মেইনটেনেন্স ডোজ, ঠিক আছে? স্টার্টিং অফ মেইনটেনেন্স তুমি কি করবা? এর ভিতরে হতে পারে না কনভালশন, পেশেন্টের কনভালশন আমরা অনেক সময় দেখি। তো এখন হয় কি যে বলা আছে যে লোডিং ডোজ কমপ্লিট হওয়ার আধা ঘন্টার ভিতরে দেওয়া যাবে না, আধা ঘন্টার ভিতরে কিন্তু দেওয়া যায় না। লোডিং ডোজ কমপ্লিট হওয়ার পরে আধা ঘন্টার ভিতরে কনভালশন আসলো আমরা দেই না, আধা ঘন্টা পরে আর মেইনটেনেন্স ডোজ শুরু করার আগে যদি এর ভিতরে কনভালশন হয় তাহলে আমরা তো বলি ইফ রিকার কনভালশন। আমার কথা কি বুঝতে পারছো এই প্রবলেমটা?
জি ম্যাম। হ্যাঁ, যদি কনভালশন রিকার করে তখন আমরা 2 গ্রাম আইভি ডাইরেক্ট দেই, তাও আফটার হাফ এন আওয়ার অফ কমপ্লিটিং অফ লোডিং ডোজ অ্যান্ড বিফোর স্টার্টিং অফ মেনটেনেন্স ডোজ। এতটুকু কথা বুঝে রাখো। এটা হলো তোমরা এই কথা মনে রাখার চাইতে মনে রাখতে হবে লোডিং ডোজ, মেনটেনেন্স ডোজ, কিন্তু এটা ভিতরের একটু কথা তোমাদেরকে জানার জন্য বললাম। এখানে কোনো সময় যদি কোনো স্যার বেশি ভালো বলতে থাকো, স্যাররা হয়তো হঠাৎ জিজ্ঞেস করতে পারে মাঝখানে কনভালশন হলো তখন তুমি কি করবা। অনেক সময় জিজ্ঞেস, অনেক স্যাররা মনে হয় তুমি ভালো করতেছো তখন স্যারদের মনে কোশ্চেন আসলে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত জেনে রাখো। আইবি দেওয়ার আগে তো ডাইলুট করে নিতে হবে। ওইটা যখন দিবা, ওই ডোজটাকে যখন 2 গ্রাম দিবা, ওইটাকে ওই ডোজটাকে কিন্তু আবার ওই ডোজটা কিন্তু একটু আস্তে আস্তে দিতে হবে। একটা জিনিস মনে রাখবা, ওই ডোজটাও কিন্তু যখন আমরা যখন ইয়েটা দেই, ওই কি বলে এক্সট্রা ডোজটা যে ইফ কনভার্সন রিকার একটা কথা আছে কিন্তু, হ্যাঁ, এই ডোজটা আমরা যখন দেই এটা কিন্তু 2 গ্রাম যে দিবা, কিভাবে দিবা সেটা হলো আইভি স্লোরে, কিন্তু এখানে 10 সিসি তে ডিজলভ করবা, পরে তুমি 3 to 5 মিনিট, মানে এটা যে হুট করে দিয়ে দিবা তা না কিন্তু, ঠিক আছে, একটু ডিজলভ করতে হয়। 10 সিসি ডিস্টিল ওয়াটারে এটা ডিজলভ করবা 2 গ্রাম। রিকার ডোজটা কিন্তু 2 গ্রাম 10 সিসি তে ডিজলভ করে আইভি 3 to 5 মিনিট, আর ওটা ছিল বোলাস ডোজ কিন্তু 10 to 15 মিনিট। আমার কথা কি ক্লিয়ার? ম্যানেজমেন্ট অফ কনভালশন। ম্যাম রিকারের এটা আবার একটু বলতেন, বলো, শোনো, বলো। 2 থেকে কয় মিনিট বলছিলেন ম্যাম? 3 to 5 মিনিট সময় লাগায় আইভিতে দিব, সময় লাগায়, বুঝছো? জি জি জি, ক্লিয়ার? এটা মাথায় ঢুকাবা। তোমরা যদি পড়া থাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর যদি পড়া না থাকে তাহলে ক্লিয়ার করতে হলে আরেকবার নিজে পড়তে হবে। এখন কথা ম্যাডাম স্লোলি কেন দেব? হ্যাঁ, স্লোলি কেন দেব? রিপিট দিলে কি হবে ম্যাডাম? আচ্ছা, এখন কথা হচ্ছে রিপিট দিলে যে কোনো ড্রাগ আইভি দিতে হলে পেশেন্টের মুখের দিকে তাকাইতে হয়, চেহারার দিকে তাকাইতে হয়, তারপরে আইভিতে পুশ করতে হয়। একটা পেশেন্টকে তুমি ড্রাগ যখনই পেশেন্টের গায়ে কোনো ওষুধ দিবা, সেটা আইএম হোক আইভি হোক, অলওয়েজ তোমাকে কোনো ড্রাগই ডাইরেক্ট মানে হুট করে দেওয়া যায় না। যে কোনো ইনজেকশন একটা আইএম দিতে গেল পেশেন্টের গায়ে দেওয়ার সময়, কারণ যদি কোনো সময় পেশেন্টের তাকাই বা মুখের দিকে, পেশেন্ট হঠাৎ করে সাইলেন্ট ডেথ হতে পারে, হয় এটা ড্রাগের জন্য বা অ্যাসোসিয়েটেড আদার্স কজের জন্য হতে পারে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এটা। পেশেন্ট পার্টি বলবে আপনি আমাকে ইনজেকশন দিয়ে মাইরা ফেলছেন, আমার রোগী ভালো ছিল, ইনজেকশন দিয়ে আপনি মাইরা ফেলছেন, হুট করে পেশেন্ট এই কথা বলবে, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বলবে। আর সবসময় এই ড্রাগটা আমরা আইভি স্লোলি দিই, কারণ হচ্ছে ড্রাগের কিছু সাইড এফেক্ট আছে। এখন তোমাদেরকে এই ড্রাগ সম্বন্ধে আরেকটু কিছু জানতে হবে, যে ড্রাগটার সাইড এফেক্ট কি, মানে ম্যানেজমেন্ট কি, দেওয়ার প্রি রিকুইজিট কি। আমি তো শুধু কনভালশনের ম্যানেজমেন্টের ড্রাগটা কিভাবে দিতে হয় তোমাকে প্রসিডিউর বললাম, এখন আসো প্রি রিকুইজিট কি। এই ড্রাগ দেওয়ার আগে তুমি কি কি জিনিস দেখো? মেইনটেনেন্স ডোজটা কত গ্রাম? মেইনটেনেন্স ডোজটা 2.5 গ্রাম ডিপ আইএম এভরি 4 আওয়ারলি for 24 hours since last delivery or convulsion. এখন মনে থাকবে? তোমরা মুখস্থ করবা কোনটা? মেইনটেনেন্স ডোজ। ম্যাম মেইনটেনেন্স ডোজটা কি অল্টারনেট বাটকে মানে দুই বাটকে দিতে হবে 2.5 করে? অবশ্যই একবার এক বাটকে দিয়ে পরের বার যখন দিবা এটা দিবাই না, এর পরের অল্টারনেটে দিবা, এটাই তো নিয়ম। একটা ইনজেকশন পুশ কি সারাক্ষণ একটাতেই করবা? যখন তুমি গ্যাপ দিয়ে দিবা তখন আরেকটাতে দিবা, এর পরের বার আরেকটাতে দিবা, অলওয়েজ অল্টারনেট বাটন। আচ্ছা, এখন তোমাদের মেইনটেনেন্স ডোজ, লোডিং ডোজ, এটা তোমাদের মুখস্থ থাকতে হবে। পরীক্ষার সামনে যেই বসবা, এটার একলামশিয়া না, এটা হলো ড্রাগ থেকে চলে আসবে, এটা পরীক্ষার বোর্ডে থাকবে, অস্পিতে থাকবে, অনেক কিছুতেই থাকবে। এই হলো তোমাদের মানে মেইনটেনেন্স, লোডিং এন্ড রিকার। এতটুকু গেল তোমার এই ম্যাগনেসিয়াম সালফেট, ম্যানেজমেন্ট অফ কনভালশন। আমি একটু এখন ম্যাগনেসিয়াম সালফেটের প্রি রিকুইজিট তোমাকে জানতে হবে, কি দেখে তুমি দিবা। পেশেন্টকে দিতে গেলে পুশ করার আগে কিন্তু আমরা কি করি? ক্যাথেটার করি, পেশেন্টকে দেখি। তো এখানে প্রি রিকুইজিটের মধ্যে 3টা জিনিস সব সময় মনে রাখা লাগে। কি কি? একটা হলো পেশেন্টের ইউরিনারি আউটপুট, অবশ্যই মানে তার 40 ml পার আওয়ার থাকতে হবে। মানে যদি লেস দেন 30 ml পার আওয়ার হয় তাহলে কিন্তু আমরা পুশ করি না, তখন রেনাল ফেলিওর চিন্তা করা হয়। মানে আমরা দেখবো ইউরিন ক্যাথেটার করার পর তার ইউরিন কতটুকু আসছে, এটা কিন্তু একটু সময় আমরা খেয়াল করতে পারি, ঠিক আছে? তারপর হলো তোমার ইউরিনারি আউটপুট দেখবা, রেসপিরেটরি রেট দেখবা। আমরা বলি যে মিনিমাম 16 ব্রেথ পার মিনিট থাকতে হবে। 15 ব্রেথে চলে গেলেই কিন্তু আমরা 15 ব্রেথ থাকলে কিন্তু আমরা দিব না, মানে এটা পরের কথা। আমি আগে বলি তোমার প্রি রিকুইজিট হলো রেসপিরেটরি রেট, তারপর ইউরিনারি আউটপুট আর নিজাত। এই 3টা জিনিস দেখে কিন্তু আমরা
হলো তাকে ম্যাগনেসিয়াম সালফেট পুশ করব। এখন অ্যাটলিস্ট মিনিমাম 30 ml পার আওয়ার থাকতে হবে তোমার ইউরিনারি আউটপুট, ব্রেথ থাকতে হবে 16 ব্রেথ পার মিনিট, নিজার্ক থাকতে হবে, রিফ্লেক্স প্রেজেন্ট থাকতে হবে। নিজার্ক বুঝো? পেটেলা তো চিনো, ছোটকালে তো পড়ে আসছো। পেটেলাতে যখন আমরা জার্কের ইনস্ট্রুমেন্ট দিয়ে জার্ক করব, মেডিসিন ওয়ার্ডে দেখছো না তোমাদের হাতুড়িটা, ওইটার মধ্যে দিয়ে যখন জার্ক করব রিফ্লেক্স হবে, পাটা তো উপর দিকে উঠবে। যদি এটা পাট বসেই থাকে তাহলে তো রিফ্লেক্স অ্যাবসেন্ট। এখন রিফ্লেক্স প্রেজেন্ট থাকতে হয়। তো এগুলা হলো প্রি রিকুইজাইট। এগুলা দেখে সাধারণত আমরা ক্যাথেটার দেখি আর পেশেন্টকে ব্রেথ দেখি। আর নিজার তো হাতের কাছে থাকলে একটা যে কোনো কিছু দিয়ে বাড়ি দিলে বোঝা যায়। এগুলা দেখে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট দিতে হয়, এটা মনে রাখবা। এখন মনে করো তুমি দেওয়ার মাঝখানে কিছু কিছু সময় আমি দেওয়ার প্রি রিকুইজাইট বললাম, এখন ধরো দিয়ে দিলা তুমি ওষুধটা, প্রি রিকুইজাইট ঠিক আছে দিয়ে দিলা, এখন দেওয়ার পরে কি হয়, অনেক সময় দেওয়ার পরে পেশেন্টের প্রবলেম হচ্ছে, দেখা গেল আউটপুট আসতেছে না, ব্রেথ কমে গেছে। এখন তুমি কি করবা? যখনই এই যত কিছুই দেখবা, দেখার পরে যে যখন কমপ্লিকেশন গুলো আসবে ওষুধ দেওয়ার জন্য, তখন কিন্তু আমরা সাথে সাথে ড্রাগটা অফ করি, পেশেন্টকে অক্সিজেন ইনহেলেশন করি। তারপরে হলো তোমার কি বলে ক্যালসিয়াম গ্লুকোনেট, এটা হলো এটার অ্যান্টিডোট। এই অ্যান্টিডোটটা আমরা চিন্তা থাকে যখন ড্রাগের কোনো মানে টক্সিসিটি ডেভেলপ করে, তখন ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট একটা আছে, সেই ক্যালসিয়াম গ্লুকোনেটটা আমরা আইভি দেই, দিয়ে এটার মানে ড্রাগের যে টক্সিসিটি যাতে ডেভেলপ করে পেশেন্ট খারাপ না হয়, সেই জন্য আমরা এই ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট হলো অ্যান্টিডোট, এটা মাথায় থাকতে হবে, যেটা দিতে হয়, এটা রাখতে হয়। এই হলো তোমার প্রি রিকুইজাইট। আর হইলে ম্যানেজমেন্ট, হইলে ড্রাগ অফ, ফার্স্ট হলো ড্রাগ অফ, তারপরে অক্সিজেন। আর যদি রেসপিরেটরি অ্যারেস্ট হয়, একদম ব্রেথ হয় না, তখন কিন্তু ইনটিউবেশন, এটা ভেন্টিলেশন, সেটা দূরের কথা। কিন্তু যখন দেখবা ব্রেথ কমে আসে, তখন অফ করে দিয়ে তুমি ড্রাগ অফ করে দিয়ে যখন তুমি ইয়ে দিবা, ওই যে অক্সিজেন দিতে থাকবা, তখন পেশেন্ট একটু ইমপ্রুভ করে যায়। আর হলো ক্যাথেটার দিয়ে তো খেয়ালই করতে থাকবা কতক্ষণে প্রস্রাব আসতেছে আমরা দেখি, ইউরিন আউটপুটটা। হ্যাঁ, আর হলো ক্যালসিয়াম গ্লুকোনেট হাতে রাখতে হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি একটা দিয়ে দিতে হয়। এই হলো প্রি রিকুইজাইটের সাথে ম্যানেজমেন্ট জানতে হয়। তোমার বুঝতে পারছো এটা? আর ক্যালসিয়াম গ্লুকোনেট দিলে যে সাইড এফেক্ট, টক্সিসিটি এক জিনিস, আর সাইড এফেক্ট কিন্তু আরেক জিনিস। সাইড এফেক্ট হলো কিছু কিছু দেওয়ার পর কি কি হয়, নশিয়া, ভমিটিং, হট ফ্লাশ, গরম লাগবে, ওয়ার্ম, এগুলা কিন্তু হলো দেওয়ার পরে পেশেন্ট একটু ঘামে, সুয়েটিং হয়, কিন্তু এগুলো করলে আমরা বন্ধ করব না, এগুলো আসলে হলো আমরা খেয়াল রাখবো পেশেন্টকে। তাইলে একটা জিনিস হলো তার সাইড এফেক্ট এগুলা হয় দেওয়ার পরে। আর টক্সিসিটি হলো পেশেন্টের একদম অর্গান ড্যামেজ হওয়ার ফিচার ডেভেলপ করে, তখন কিন্তু টক্সিসিটিটা খেয়াল করে অফ করতে হয়। আর এগুলা সাইড এফেক্ট গুলো থাকলে পেশেন্টকে ফলো আপ অবজারভেশনে রাখতে হয়। এই হলো তোমার ম্যাগনেসিয়াম সালফেটের সাইড ইফেক্ট, টক্সিসিটি এন্ড ম্যানেজমেন্ট, আর হলো পেশেন্টকে ফলো আপ অবজারভেশন, এই ওষুধগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। এই হলো ম্যানেজমেন্ট অফ কনভালশন। এখন আসো, এতটুকু কোনো মানে কোশ্চেন থাকলে বলতে পারো, কারণ আমি আরো ম্যানেজমেন্ট আছে। একটা একলামশিয়া পেশেন্টের ম্যানেজমেন্টের মধ্যে 5টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। আমার কথা কি মানে বুঝতে সমস্যা হলে, খুব তাড়াতাড়ি হচ্ছে কিনা আমি বুঝতেছি না, কথা কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? ম্যাম ওই যে ক্যালসিয়াম গ্লুকোনেটের যে এটা বলছিলেন ম্যাম, এটা কিসের জন্য দিব বলছিলেন? আমি বলি এই ক্যালসিয়াম ড্রাগের গ্লুকোনেট অ্যান্টিডোট কথা কি তোমরা তো 5th ইয়ারে পড়ো, 3rd ইয়ারে পড়ে আসছো, জি জি যে জি কোনো ম্যাম। একটা ড্রাগের মানে কমপ্লিকেশন ডেভেলপ করলে এর এগেইনস্টে আমরা কত ড্রাগ দেই না, এটাকে কি বলে? জি ম্যাম, অ্যান্টিডোট নাম শুনছো? অ্যান্টিডোট, অ্যান্টিডোট জি ম্যাম। ফার্মাকোলজিতে পড়ার কথা। তো অ্যান্টিডোট হলো ক্যালসিয়াম গ্লুকোনেট হলো তোমার ম্যাগনেসিয়াম সালফেটের অ্যান্টিডোট, এটা মাথায় রাখবো, মনে রাখবার কি কথা কি ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, এটা মনে রাখার জন্য তোমাদেরকে এতটুকু পর্যায়ে যাওয়া লাগবে না, কিন্তু মাথায় একটা ড্রাগের কথা মনে রাখবা। অ্যান্টিডোট কি? এটা এমনি কোশ্চেন চলে আসতে পারে। অ্যান্টিডোট কি? ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট। আবার আমরা ব্লাড দিলে কি দেই বলতো? যখন 3-4 ব্যাগ ব্লাড দিয়ে দেই আমরা কি দেই বলতো? অনেক সময় বেশি ব্লাড 3টা দেওয়ার পর আমরা বলি এটা দিও, আবার কি দেই আমরা? ডেসফেরক্সামিন, আয়রন চিলেটিং এর ক্যালসিয়াম গ্লুকোনেট দিই। বেশি ব্লাড দিই কেন দেই? থ্রম্বোসিস, এম্বোলিজম, কত কিছু হয়। মানে এই একটা দেওয়ার পর একটা জিনিস শেষ করার পরে আমরা বলি এইটা দাও, 2-3টা ব্লাড দেওয়ার পর আমরা অনেক সময় বলি। এটার সাথে এটা মিল আছে, এই জন্য কথাটা বলে ফেললাম। তোমরা সবসময় মনে রাখবা কি যে ম্যাগনেসিয়াম সালফেটের অ্যান্টিডোট হলো ক্যালসিয়াম গ্লুকোনেট, এতটুকু মনে রাখো, আর বেশি বোঝাইতে যাই না, ঠিক আছে? জি ম্যাম। তো এখন আমার কথা শুনো, তোমাদের এই ইয়াতে এই একলামশিয়াতে বেশি জরুরি বিষয় হলো একলামশিয়া পেশেন্ট ম্যানেজমেন্টটা জরুরি। এর মধ্যে জরুরির মধ্যে
জেনারেলের পরে ম্যানেজমেন্ট অফ কনভালশনটা জরুরি, সবসময় আসবে সবসময় আসবে সবসময় আসবে, 3বার বললাম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে বহু কথা আছে। আচ্ছা, এটা গেল। এখন আসছে ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন। এখন যদি প্রেসার থাকে, এটা তোমার কমাইতে হবে না। 110 ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল নাম শুনছো তো? প্রেসার বুঝতে পারতেছো? সিভিয়ার কোন সময় প্রিএক্লাম্পসিয়া বলি, মাইল্ড প্রিএক্লাম্পসিয়া কখন বলি, জানো তো? এটা তো মানে পড়ে ফেলছো। এখন 110 ডায়াস্টোল বা অনেক প্রেসার, একটা পেশেন্টের প্রেসার যখনই দেখবা 140-90 উপরে গেলেই তো আমরা হাইপারটেনশন বলছি। এখন হলো কথা যে হাইপারটেনশন ম্যানেজমেন্ট, প্রেসার ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন করা লাগে। এখন একটু জেনে রাখো, জাস্ট অফ দ্য রেকর্ড, মানে কি, ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু সে নিজেও কিন্তু একটা অ্যান্টি হাইপারটেনসিভ, মনে রাখবা। অনেক সময় ম্যাগনেসিয়াম সালফেট দিল প্রেসার, যেহেতু এটা রিল্যাক্স করে, আমার এখানে হলো নার্ভ রিল্যাক্স, ভেসো রিল্যাক্স, মানে এখানে রিল্যাক্সেশন ব্যাপারটা দিয়েই হয়, মানে তোমার প্রেসারটা নেমে আসে। তাহলে এটা একটা মানে একটা ওয়ান টাইপ অফ অ্যান্টি হাইপারটেনসিভ। এখন আমরা কি করি, দেখি যে এগুলা দেওয়ার পরেও মাঝে মাঝে দেখা যায় তার হাইপারটেনশন নর্মাল আছে, মানে হাইপারটেনশন নাই, মানে কনভালশনের ম্যানেজমেন্টের সাথে তার প্রেসারটা নর্মালাইজ। তখন আমরা তো চিন্তা করি না, কিন্তু যখন দেখতেছি প্রেসার অনেক বেশি হাই, এখনো আছে, তাহলে কি করবো? তাহলে ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশনে যাইতে হবে। তাহলে ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন কি? প্রেসারের ম্যানেজমেন্ট। এখন আমরা কি ড্রাগ দিয়ে করি, তোমাদের মাথায় এতটুকু থাকতে হবে, এখানে মানে তোমাদের মাথায় থাকতে হবে কি ড্রাগ দিয়ে করি। আর হলো ডোজটা হলো ম্যাগনেসিয়াম সালফেটের চেয়ে তোমার হাইপারটেনশনের ড্রাগের ডোজটা মনে রাখার চেয়ে ড্রাগের নামটা 1 নম্বরে মনে রাখতে হবে। কি ড্রাগ দিয়ে আমরা আমাদের নর্মাল রেশনাল ও জিএসবি প্রোটোকলে যেগুলো লেখা আছে, আমরা বইয়ে পত্র অনেক কিছু আছে, এই ডক্টর বইয়ে অনেক আছে, এগুলো সবগুলা দিয়ে আমরা ম্যানেজ করি না। এগুলো হলো যেখানে যে কান্ট্রিতে যেটা অ্যাভেলেবল সেই ড্রাগগুলো দিয়ে সেই দেশে ম্যানেজ হয়। আমাদের দেশে কি লেভিটালল নাম কি শুনছো? ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন আমাদের দেশের আমরা ম্যানেজ করি ইনজেকশন লেভিটালল দিয়ে এক্লাম্পসিয়া পেশেন্টের জন্য। জি ম্যাম, শুনছি। হ্যাঁ, এটা হলো আমাদের ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশনের ড্রাগ কি এক্লাম্পসিয়ার জন্য। আমি শুধু এক্লাম্পসিয়ার কথা বলছি, এক্লাম্পসিয়ার জন্য। তাইলে ইনজেকশন লেভিটালল একটু মনে থাকবে। এখন লেভিটাললের ডোজ 2 ভাবে দিই আবার আমরা, এটাও ইনফিউশন সিস্টেমে আছে অথবা ডাইরেক্ট ইনজেকশন লেভিটালল দেওয়া যায়। এখন এই যখনই আমরা লেভিটালল ইনজেকশনটা লেভিকার্ডটা দেই, তখন কিন্তু তোমাকে প্রেসারটা ক্লোজলি মনিটর করতে হয়, বুঝতে পারতেছো কথাটা? জি ম্যাম। তাহলে ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশনের ড্রাগ কি? ইনজেকশন লেভিকার্ড এন্ড ইনজেকশন হাইড্রালাজিন। কিন্তু হাইড্রালাজিনের ইউজ আমরা করি না, আমরা লেভিকার্ড ইউজ করি। এবং এটা হলো তোমার ডাইরেক্ট আমরা আইভি দেই, আবার কোনো সময় ইনফিউশন মানে স্যালাইনের সাথে মিলাইও দেই, 2 ভাবে দেওয়া যায়। তো এটার ডোজ বেশি তোমাদের এত ইম্পর্টেন্ট ভাবে মনে রাখার চাইতে মনে রাখবা 2 ভাবে দেওয়া যায়। একটা আইভি আমরা বোলাস মানে বোলাস ডোজে দেই, আস্তে আস্তে ধীরে ধীরে, মানে এটা একটা ইনজেকশনে তোমার 50 গ্রাম বা 10 ml থাকে, এটা ইনজেকশন হিসেবে পাওয়া যায়। এবং এটা তুমি আইভি বোলাস একটা দেই, আর একটা হলো ইনফিউশন মানে স্যালাইনের মধ্যে ইনজেকশন দিয়ে ড্রিপ আকারে দেই, 2 ভাবে আমরা দিই। তো লেভিকার্ডটা এইভাবে তোমাদের মনে রাখতে হবে। ম্যাম আলফা মিথাইল ডোপা আমরা ইউজ করি না প্রেগন্যান্সিতে। এখন আসছো, ঠিক আছে, গুড। একটা জিনিস শুনছো তাইলে, আলফা মিথাইল ডোপা। অর্ণব রাজ, জি ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। এতটুকু একটা ড্রাগের কথা যে বলতে পারলে, আলফা মিথাইল ডোপা অবশ্যই আমরা দেই। এবং এটা হলো আমরা প্রি এক্লাম্পসিয়া যখন থাকে তখন এটা অরাল ড্রাগ, এটা আমরা আলফা মিথাইল ডোপা একটা ট্যাবলেটে 250 মিলিগ্রাম থাকে। আমরা এটা অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অফ প্রেসার দেখে আমরা 1 টেপ টিডিএস কিউডিএস 2 টেপ টিডিএস কিউডিএস এভাবে আমরা দিই। এখন একটা এক্লাম্পসিয়া আনকনশাস পেশেন্টকে কি তুমি আলফা মিথাইল ডোপা দিতে পারবে? হ্যাঁ, না ম্যাম, কথাটা ওই জন্য বলছি যে এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, এক্লাম্পসিয়া পেশেন্টের জন্য লেভিটালল, লেভিকার্ড, লেভিটা ইনজেকশন এই হিসাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়, কিন্তু এখানে ইনজেকশন ফর্মে দিতে হয়। এই কথাটা হলো এই জন্য বললাম যে একটা আনকনশাস পেশেন্টকে আমি তখন দিতে পারবো না আলফা মিথাইল ডোপা, ঠিক আছে? এটা আমরা প্রি এক্লাম্পসিয়াতে দেই। এবং প্রি এক্লাম্পসিয়ার ড্রাগই হলো চয়েস অফ ড্রাগ হলো আলফা মিথাইল ডোপা, সাথে লেভিটালল ট্যাবলেট অরালটাও আছে। আর এখন এক্লাম্পসিয়ার ক্ষেত্রে ইনজেকশন ফর্মে। এই হলো প্রথম ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, বেশি ভিতরে যাওয়ার দরকার নেই। এখন আসো ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, কারণ আমাদের ম্যানেজমেন্ট কিন্তু অনেক লম্বা। এটা ম্যানেজমেন্ট বললাম না, প্রথম 5টা ক্যাটাগরিতে ভাগ করলাম, জেনারেল, কনভালশন, হাইপারটেনশন, তারপর আসবে কমপ্লিকেশন, তারপর অবস্টেট্রিক্যাল। এখন আসো ম্যানেজমেন্ট অফ
কমপ্লিকেশন, এখন কি কি কমপ্লিকেশন হয় এটা জাস্ট পেশেন্টের একটা অ্যাক্লাম্পিয়া পেশেন্টের আসল কথা হলো কমপ্লিকেশন অফ অ্যাক্লামশিয়া। এই কথাটা আমি আগে বলি না এই জন্য যে কমপ্লিকেশন ম্যানেজমেন্টে আসবে। এখন একটা ইয়াতেই পড়ে আসছো যে প্রি অ্যাক্লামশিয়াতে, এটা তো প্রি অ্যাক্লামশিয়ার সাথে জড়িত কথাগুলো। হ্যাঁ, প্রি অ্যাক্লামশিয়ার কি কি কমপ্লিকেশন একটা পেশেন্টের অর্গান হিসাবে সবসময় চিন্তা করবা। তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি বলছি যে আমরা অ্যাক্লামশিয়া পেশেন্টকে প্রি অ্যাক্লামশিয়ার যে কমপ্লিকেশন এগুলোই অ্যাক্লামশিয়াতে হয়। আমার কথাটা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জি না ম্যাম। অর্ণব, ম্যাম। রেসপন্স করতে হবে, রেসপন্স করলে বুঝবো যে বুঝতেছো, না রেসপন্স না করলে বুঝবো হয়তো বেশি বুঝে ফেলছো আর নাহলে কিছুই বুঝো নাই, দুইটার একটা। শোনা যাচ্ছে ম্যাম, ঠিক আছে। এখন আমরা ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, এখন আমি কমপ্লিকেশন ম্যানেজমেন্ট বলতে গেলে তোমাকে জানতে হবে না যে কি কি কমপ্লিকেশন হয় অ্যাক্লামশিয়াতে। তার মানে কি প্রি অ্যাক্লামশিয়াতে কি কি কমপ্লিকেশন, সেটাই অ্যাক্লামশিয়ার কমপ্লিকেশন। এক দুইটা কি বলতে পারবা? প্রি অ্যাক্লামশিয়ার যে কমপ্লিকেশন লাংয়ে হচ্ছে পালমোনারি এডেমা, প্লুরাল ইফিউশন, তারপর হার্টের লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, তারপরে ব্রেইনে সেরেব্রাল এডেমা, স্ট্রোক হতে পারে। খুবই সুন্দর কথা বলছো এবং খুব ভেরি গুড। এই দুই তিনটা কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বেশি কমপ্লিকেশন কি হয় জানো? তুমি যেগুলো বলছো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন গুলো বলছো। এইগুলো আমি মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে বলি। এক কমপ্লিকেশন মাথা থেকে শুরু করো, মাথা থেকে পাতে নাম্বা, মানে মনে রাখার জন্য আমরা বলি আর কি মাঝে মাঝে এইভাবে। মাথা ধরো, স্ট্রোক, সিবিডি, ইডিমা। মাথা কি বুঝছো তো? মানে ব্রেনের কথা। জি ম্যাম। সেরেব্রাল ইডিমা, হ্যাঁ, সেরেব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সিবিডি বা সিবিএ যাই বলো। হ্যাঁ, তারপরে কি বলে সিবিডি মাথা থেকে আসো, কি বলে সেরেব্রাল ইডিমা। ইডিমা কিন্তু প্রেসার ক্রিয়েট করে সবসময় মাথার ব্রেনে, তখন ব্রেনের ফাংশনকে সে ডিস্টার্ব করে। তারপরে আসো ব্রেন মানে ভেসেল রাপচার হতে পারে, ভেসেল ইনফাক্ট হতে পারে, এম্বোলিজম হতে পারে। মানে মোট কথা মাথাটা ইডিমা, সেরেব্রাল ইনফাকশন, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সেরেব্রাল অ্যানোক্সিয়া সব মাথাতে। এই এখন নিচে নামো, মাথা থেকে আস্তে আস্তে আসো, বুকে চলে আসো। এখানে তোমার টাং বাই এটা তো সামনে চোখে দেখতেছো, এটা ম্যাক্রো চোখে দেখা, আর যেগুলো দেখি না সেগুলো বলতেছি। আসো তারপরে নিচে লাংস এবং হার্ট অর্গান হিসাবে চিন্তা করো, মাথা থেকে নামলাম। হার্ট লাংসের গুলো খুব সুন্দর বলছো, পালমোনারি ইডিমা, প্লুরাল ইফিউশন, বাইলেটারাল ভেজাল প্লুরাল ইফিউশন থাকে, যার কারণে আমরা ভেজাল ক্রিপিটেশন পাই, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হার্টে কি হয়? লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, ভেরি ইম্পর্টেন্ট। এবং হার্ট ফেলিওর হয়ে আর পালমোনারি ইডিমা হয়ে সবচেয়ে বেশি অ্যাক্লামশিয়ার পেশেন্ট গুলা ডেথ হয়। আমার কথা কি বুঝতে পারছো? মানে এই কমপ্লিকেশনটা মানে না বলে অন্যগুলা বললে মাফ নাই। এটা এই কমপ্লিকেশন বলে অন্য কমপ্লিকেশনে যাইতে হবে। আপনার আস্তে আস্তে নামো, রেনাল ফেলিওর, কিডনিতে আসো, লিভারে আসো, মানে অর্গান চিন্তা করবা, ব্রেন, হার্ট, লাং, লিভার, লাং, এভাবে আসো। লিভারে কি? লিভারে তো আমরা কি বলবো, লিভারে তো হেল্প সিনড্রোম হয়, প্রি অ্যাক্লামশিয়াতে শুনে আসছো তাই না? শুনে আসছো না হেল্প সিনড্রোম? জি ম্যাম। হেল্প সিনড্রোম হইলে মানে কি হয়, লিভারে আসলে লিভারের যে অর্গানটা সেখানে লিভারের ভিতরে হিমোরেজ হয়। সেটা লিভারের যে স্ট্রাকচার, যারা জানো লিভারের স্ট্রাকচার জানো তোমরা কিভাবে লিভারটা তৈরি হয়েছে, সেইভাবে আমরা চিন্তা করি। পেরিপোর্টাল হিমোরেজ, সাবক্যাপসুলার হিমোরেজ, হ্যাঁ, তারপরে লিভারের ক্যাপসুলার হিমাটোমা, এগুলো লিভারের স্ট্রাকচারের মধ্যে এখানে ভেসেল গুলো রাপচার ও হিমারেজ হয়, তখন প্লেটিলেট কাউন্ট কমে যায়, থ্রম্বোসাইটোপেনিয়া হয়, মানে এগুলো হলো লিভারে। আর কিডনিতে হয় রেনাল ফেলিওর, একিউট রেনাল ফেলিওর। তারপরে হলো তোমার কিডনির ইউরিনের আউটপুট অলিগোরিয়া, এনোরিয়া, এগুলো হয়ে তখন রেনাল ফেলিওর হয়। প্রথমে অলিগোরিয়া হবে, তারপর এনোরিয়া হবে, তারপর রেনাল ফেলিওর হবে। এটা হলো একুট রেনাল ফেলিওর হয় এখানে। তো এই গেল তোমার কিডনি। এরপরে আসো, মানে আস্তে আস্তে তুমি নিচে নামতে থাকতে পারো। এখন কি হইতে পারে আর? হ্যাঁ, প্রি অ্যাক্লামশিয়ার কমপ্লিকেশন গুলোই জাস্ট বলবা, মানে তোমার মনে রাখার সুবিধার জন্য নিচে নামতে নামতে যতগুলা তুমি তোমার ভিতরে আসে। এখন আসো তুমি, পেশেন্টের ডেলিভারি হয়ে গেলে কতগুলা ডেভেলপ করে না, পোস্টপার্টাম সাইকোসিস, কি বলে সেপসিস, ইনফেকশন, এগুলা হলো পোস্টপার্টামে আসে। কিন্তু মানে একটা পেশেন্টের এই কমপ্লিকেশন অফ অ্যাক্লামশিয়ার মধ্যে লাস্টে এসে এগুলো মানে এই জিনিসটা বলতে হবে পরের দিকে, কিন্তু প্রথমেই তোমার হার্ট লাং বাদ দেওয়া যাবে না। এখন যদি এগুলো হয়, এগুলো ম্যানেজমেন্ট করতে হবে না, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন সাথে সাথে অ্যাক্লামশিয়ার পেশেন্টের যখন ম্যানেজ করলা, এটার সাথে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন করতে হবে। এখন একটা পেশেন্ট কনভালশন ম্যানেজ করলা, হাইপারটেনশন ম্যানেজ করলা, কিন্তু তার দেখা যাচ্ছে রিপিটেশনে ভরে আছে লাংস,
মানে গজগজ মানে আওয়াজটা তো তোমরা যেহেতু ওয়ার্ড তোমরা আসো নাই ফিফথ ইয়ার, কিন্তু ওয়ার্ডে আসলে একটা পেশেন্টকে অসকালটেট যদি করো তখন তোমার পেশেন্টের ভেজাল ক্রিপিটেশন এত বেশি থাকে, যখন তার তোমার লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়, পালমোনারি ইডিমা হয়, তখন আমরা বাইলেটারাল ভেজাল ক্রিপিটেশন পাই উভয় দিকে। সেই যে কমপ্লিকেশন এগুলার ম্যানেজ করতে হয়। এখন কি ম্যানেজ, এগুলার ম্যানেজ কি, এক একটার এক এক ধরনের ম্যানেজ। এখন যদি তোমার হার্ট ফেলিউর দেখতেছো, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, এখন কি কারণে দেখা যাচ্ছে তার বাইলেটারাল ভেজাল ক্রিপিটেশন হয়ে আছে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। এখন এগুলো ম্যানেজ করতে হবে না প্রত্যেকের ম্যানেজমেন্টের জন্য। তখন সাথে সাথে আমরা যখন পেশেন্টকে দেখবো লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, তখন আমরা কি করব, তার অক্সিজেন দিব, তার প্রপ আপ করব, তারপর তার বাইলেটারাল ভেজাল ক্রিপিটেশন, এখানে হলো লোডিং ডোজে আমরা ফুসিমাই মানে ডাইউরেটিক্স দিই। ডাইউরেটিক্স এতটুকু মনে রাখো, ডাইউরেটিক্স দেই এবং এটা দেই লোডিং ডোজে। এখানে হোমিওপ্যাথিক ডোজে একটা ইনজেকশন দুইটা ইনজেকশনে কোনো কাজ হয় না। এই কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনের প্রধান ম্যানেজমেন্টই হলো তোমার লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, পালমোনারি ইডিমা, এই যে তোমার এই কমপ্লিকেশনটা, এটাতে আমরা লোডিং ডোজে ডাইউরেটিক্স দিই। এখন কি ডাইউরেটিক্স দেই, এখানে ফ্রুসিমাইড ডাইউরেটিক্সটা সবচেয়ে বেশি দেই এবং লোডিং ডোজে দিই, একদম 10টা 20টা এরকমও দিই। ঠিক আছে, এখানে 2টা 3টা 4টা 5টা এরকম না, অনেক বেশি থাকে, অনেক বেশি ডোজে দেওয়া হয়। এটা দেখে কিভাবে দেই আমরা, এটা দেই আর দেখি পেশেন্টকে কিন্তু দেখতে হবে পেশেন্ট পালস, ব্লাড প্রেশার। এখন একটা পেশেন্ট শকে আছে, তুমি তাকে কতগুলো ডায়াবেটিস দিয়ে বসে থাকলা হবে? পেশেন্ট শকেরও ম্যানেজমেন্ট করতে হবে। পেশেন্ট দেওয়ার পর শকে চলে গেল কিনা, পেশেন্টের পালস প্রেশার আছে কিনা, এটাও দেখতে হবে। তাহলে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনে যখন যে কমপ্লিকেশন হবে সেই কমপ্লিকেশনে ম্যানেজ করতে হবে। ওয়ার্ডে যেটা বেশি পাওয়া যায় আমরা সাধারণত এই হার্ট ফেলিউর আর হলো পালমোনারি এডিমা, এটা আমরা তোমার ডায়াবেটিস দিয়ে ম্যানেজ করি। আর হলো যেমন ধরো টাং বাইট হইলো, টাং তার ব্লিডিং হচ্ছে, টাং বাইট হচ্ছে, তুমি এটা ম্যানেজ করবা না, এটাও ম্যানেজ করবা। টাং বাইট হলে কি করতে হয়, তার টাংটা যদি বাইট না হয়, এখানে একটা টিউব আছে, এয়ারওয়ে টিউব, এটা এমন ভাবে থাকে যেটা বাতাসটা তার ভিতর দিয়ে আসা যাওয়া করে। এয়ারওয়ে টিউবটা জিহ্বার উপরে দিয়ে রাখলে কোনো হ্যাম্পার হয় না ব্রিদিং এর। তারপর পরিষ্কার করে দিতে হবে, তারপর এটা মুছে দিতে হবে। অ্যান্টিবায়োটিক লাগলে আমরা তো যখনই পেশেন্টকে ম্যানেজ করি, একটা পেশেন্টে যখন আমরা আইভি যখন স্টার্ট করি, ক্যানুলা স্টার্ট করি, তখন তাকে আমরা একটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, তারপরে হলো তার ডায়াবেটিস যখন দিলাম, মানে মেনটেনেন্সের জন্য তোমার এদিকে চলবে কি, ওষুধ হলো চলবে এক চ্যানেল, আর একটা চ্যানেল চলবে হলো তার কনভালশনের ম্যানেজমেন্ট, সেটা আলাদাভাবে চলতে থাকবে। এখন যে কাজটা করবা ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনের পরে আসতে হবে আসল কাজে। আসল কাজ কি এখানে বলো তো, আসল কাজ কি? তোমরা কি আছো? অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখন কথা হচ্ছে অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট। এখন বলো অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট কি করবা এখানে, বলো। টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। কি করবো আমরা এখন, বসে থাকবো? একটা কনভালশন হলে আমাদের মাথায় কি চিন্তা থাকে বলো তো? একটা কনভালশন হলে মাথায় কি চিন্তা থাকে? যতক্ষণ তুমি একটা পেশেন্টকে তার শেষ অবধি দেখবা না, দেখবা তো কি দেখবা বলো তো শেষ অবধি? আমরা শেষ অবধি একটা পেশেন্টকে আমরা শেষ অবধি আসতে হবে। এখন তাকে শেষ করতে হলে কিসে যাইতে হবে, তার বাচ্চা আউট করতে হবে, তাইলে তো পেশেন্টটা সেভ হবে। যতক্ষণ মানে এখানে একলামশিয়ার ম্যানেজমেন্টে যখন বাচ্চাটা আউট করে ফেলবা, মানে ডেলিভারি বাচ্চাটা টার্মিনেশন অফ প্রেগন্যান্সি হবে, তাইলে তার কনভালশনও চলে যাবে, পেশেন্ট দেখবা ফুরফুরা হয়ে গেছে। একটা পেশেন্ট যতক্ষণ তার বেবি আউট না করছো ততক্ষণ কিন্তু পেশেন্টটা কি হবে না বলো তো, মানে পেশেন্টটা সেভ হবে না। একটা পেশেন্টের বাচ্চা পেটে রয়ে গেল আর তুমি কনভালশন ম্যানেজ করলা, হাইপার টেনশন ম্যানেজ করলা, বাচ্চা বের করলা না, তাহলে কি পেশেন্টটা সেভ হবে? আমার কথা কি বুঝতেছো? এখানে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো কিন্তু, ঠিক আছে? এই যে স্টুডেন্ট ফিফথ ইয়ার, নাম বলো, নাম বলো। আমার কথা শুনছো কিনা? জি ম্যাডাম শুনছি। হ্যাঁ, তো শুনলে নাম বলতে হবে। এর আগে কে নাম বলছিলে আমার একটু বলো তো। ম্যাম আমি অর্ণব। হ্যাঁ অর্ণব ম্যাম। অর্ণব, তারপর একজন আমাদের একজন ছিল যে, ওর নাম কি বলো তো। আমার কথা শুনো, অর্ণব তো বললা, আরেকজন মেয়ে ছিল, ও বলো। এই তোমরা নাম বলো, রুল নাম্বার 108 পর্যন্ত। এখন 100 কমে যাচ্ছ কেন তোমরা? কয়টা বাজে? তোমরা কি এখন থেকে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ,
চলে গেলে হবে না, শুনো লাস্ট বাচ্চা বের না করলে কিন্তু শেষ হবে না এটা। এখন বলো, তাইলে আমাদের মানে একলামশিয়া একটা কনভার্সন যখন হবে আমাদের মাথায় কি থাকবে? মাথায় থাকবে হলো টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। সেটা টার্মিনেশন করতে গিয়ে আমরা কি চিন্তা করব? আমরা আসলে ইররেসপেক্টিভ অফ ডিউরেশন অফ প্রেগন্যান্সি, আমরা কিন্তু প্রেগন্যান্সি বাচ্চা ছোট বড় এগুলা কিন্তু আমরা চিন্তা বেশি করি না। কেন করি না? কারণ মানে মাকে সেভ করতে হবে, মাকে বাঁচাইতে হবে। মাকে বাঁচাইতে হলে আমাদের ইররেসপেক্টিভ অফ ডিউরেশন অফ প্রেগন্যান্সি টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। আমার মাথায় ঢুকলো কথাটা? বাচ্চা যখন আমরা আউট করব তখন কিন্তু টার্মিনেট হয়ে গেলে কি হবে? টার্মিনেট হয়ে গেলে মার আর কনভালশন হবে না। এটা হলো ইউজুয়ালি মার কনভালশন হবে না, মা বেঁচে যাবে এবং তখন আস্তে আস্তে মাটা সেভ হবে। আর বাচ্চা এর ভিতরে বাচ্চা পাইলে বেনিফিট, না পাইলে কোনো সমস্যা নাই, কিন্তু রিস্ক বেনিফিট চিন্তা করব মাকে সেভ করা। আর বাচ্চা পাইলে ভালো, না পাইলে কিছু করার নাই। এই কথাগুলো কাউন্সিলিং করতে হয়, ম্যানেজমেন্ট অফ অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট। এখন শুনো, এত কিছু ম্যানেজ করলা আর রুগীর বাচ্চা বাচ্চা এখন ম্যানেজ করবা। এই যখন ম্যানেজ করবা তখন কিন্তু পেশেন্টের সাথে আমরা কিছু কাউন্সিলিংও করি। কথা যদি না বলে বাচ্চা আউট করলা, বাচ্চাটা ডেড বের হইলো, ডেড বের হতেই পারে এবং অ্যাভেলেবলি ডেড বের হতে পারে, কিন্তু পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সাথে কাউন্সিলিং করতে হবে। আমরা বাচ্চা সেভ করতে, বাচ্চা এখন আমরা ডেলিভারি করাবো, বাচ্চা আউট করাবো, এখন বাচ্চা সে মরা আসতে পারে, জীবিত আসতে পারে, সেটা কিন্তু ফ্যাক্ট না। সেটা পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সাথে কাউন্সিলিং করতে হবে যে আপনার বাচ্চা মার অবস্থা খারাপ, মাও মারা যেতে পারে, বাচ্চাও মারা যেতে পারে। এগুলা কিন্তু একলামশের পেশেন্টের কাউন্সিলিং করতে হয় যে বাচ্চা পেশেন্টটা খারাপ, আমরা চেষ্টা করছি এর মধ্যে ভালো হলে তো ভালো, আর পেশেন্ট ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এই কথাগুলো বলতে হয়। আর বাচ্চার কোনো গ্যারান্টি নেই, বাচ্চা থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাই বেশি থাকে। সাধারণত এগুলো না বললে অনেক হুট করে একসময় একটা বের হয়ে গেল আর মরে গেল, তখন কিন্তু অনেকগুলো কথা শুনতে হয়। এগুলো শোনার আগে কাউন্সিলিং করতে হবে। আমার কথা কি বুঝতে পারলা? এখন আসো আমরা অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? অবস্টেটিক্যাল ম্যানেজমেন্টটা আমরা চিন্তা করব ইররেসপেক্টিভ অফ ডিউরেশন অফ প্রেগন্যান্সি। চিন্তা করব আমরা ইররেসপেক্টিভ, মানে আমরা চিন্তা করব না। তাহলে এখন আসো, এর মধ্যে আবার কিছু কিছু আমরা চিন্তা করি, একদম চিন্তা করি না তা না। এখন আমরা দেখলাম পেশেন্টটা, এখন আমরা তো একটা আসলে পিপিটিভি করি, দেখি, এখন দেখতেছি ডেলিভারি হয়ে যাবে পেশেন্টটা। এখন প্রথমেই দেখতে হবে কি তার জিনিসটা, যে পেশেন্টটা আসলে মানে কোন পর্যায়ে আছে, পেশেন্টটা কি ইন লেবার অথবা লেবারে নাই, দুইটা জিনিস। মানে প্রেগন্যান্সিটা যখনই একলামশিয়া আসে হয় লেবারে থাকতে পারে, নাও থাকতে পারে। সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো হলো পেশেন্টকে দেখবো, মানে পিভি করবো। পিভি করলে বুঝতে পারবো যে পেশেন্টটা লেবারেই নাই, তখন আমার মাথায় একরকম থাকবে। আবার পেশেন্টটা পিভি করলে বুঝবো যে পেশেন্টের একদম অসোপেন আছে, ডেলিভারি টাইম এরকম হয়ে গেছে। আমরা পিভি করে একটা ডিসিশনে যাব, ডিসিশনে যেতে হলেই আমরা পিভিটা করলাম, এখন ডিসিশনে গেলাম, এখন আমরা পিভি করলাম। এখন করে চিন্তা করব আমার মুড অফ ডেলিভারিটা কি হবে, আমি কি এটাকে ভেজানাল ডেলিভারি অ্যালাউ করব নাকি আমি সিজারিয়ান সেকশনে যাব। দুইটা জিনিস চিন্তা মাথায় থাকতে হবে। কিন্তু আমাদের মাথায় কিন্তু সবসময় মনে রাখবে একলামশিয়া মানে আমাদের মাথায় থাকবে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি ইররেসপেক্টিভ অফ ডিউরেশন অফ প্রেগন্যান্সি। এই মাথায় এই জিনিসটা রেখে আগাইতে হবে কাজে। এখন আমি দেখলাম, দেখার পর এখন আমার টার্মিনেশন চিন্তা মানে কি, কনভার্সন হলো যত দ্রুত করা যায়। একটা টার্ম আছে যে উইদিন 6 to 8 আওয়ার্স এর ভিতরে একটা একলামশিয়া পেশেন্টকে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করায় ফেলতে হবে এর ভিতরে। এখন এর ভিতরে করতে হলে আমি পিভি করে ডিসিশনে যাব, তার কি এর ভিতরে ডেলিভারি হয়ে যাবে নাকি অনেক সময় লাগতে পারে, আমার একটা ডিসিশনের একটা আইডিয়া হয়ে যাবে। তো এখন ভ্যাজানাল ডেলিভারি কাদেরকে আমরা অ্যালাউ করবো, এই জিনিসটা তুমি মাথায় রাখবা যে আমি এখন দেখলাম আমার 6 to 8 আওয়ার্স এর মধ্যে টার্মিনেশনে যেতে হবে। সাধারণত কনভালশনের পরে আমরা বেশি সময় দিতে চাই না, আমরা চিন্তা করি পেশেন্টকে সেভ করার জন্য তাড়াতাড়ি কিভাবে করা যায়, সেটা শুধুমাত্র একমাত্র একলামশিয়া পেশেন্টের ক্ষেত্রে চিন্তা করতে হয়। এখন ভ্যাজানাল ডেলিভারি আমরা অ্যালাউ করবো কিভাবে, যে আমরা অ্যালাউ করবো হলো তার সার্ভিসটা দেখে যে এটা ফেভারেবল সার্ভিস। তারপর চিন্তা করব যে ফেভারেবল হইলে তাকে এআরএম করতে পারি, এআরএম করে আমরা একটু সুইপ করে দিতে পারি। হ্যাঁ, আমরা দেখে বুঝি যে যখন ঢুকায় বোঝা যায় যে এটা এআরএম করার মতো, তার ফেভারেবল সার্ভিস প্লাস পজিশনটাও ফেভারেবল, তখন আমরা এই ডিসিশনে যাব। এবং তখন আমরা স্টার্ট করতে পারি একটা ড্রিপ স্টার্ট করতে পারি, যেহেতু ফেভারেবল সার্ভিস, পজিশন ফেভারেবল এবং তার একটা নর্মাল চ্যানেলের মধ্যে পিটন ড্রিপ দিয়ে এবং পিটন ড্রিপ দেওয়ার ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন এগুলো তোমরা পড়ার মধ্যে জানতে পারবে। ইন্ডিকেশন থাকলে ইফ দেয়ার ইজ এ নো কন্ট্রা ইন্ডিকেশন অফ পিটন ড্রিপ, তখন আমরা আবার ড্রিপ দিয়ে আমরা টার্মিনেশন করার চিন্তা করব। এটা গেল তোমার ভেজানাল ডেলিভারি আমরা কখন অ্যালাউ করব। এখন ধরো আর সিজারিয়ান সেকশন আমরা কোনগুলোর ক্ষেত্রে যাব এটা আমাদের জানতে হবে। এখন সিজারিয়ান সেকশন ধরো
যদি তার কোনো অবস্টেটিক্যাল ইন্ডিকেশন বলতে আমরা কি বুঝি, আগে একটা সিজার আছে, তাহলে তো আমরা তাকে ভ্যাজানাল ডেলিভারি অ্যালাউ করবো না, তখন আমরা তখনই চিন্তা থাকবে যে একলামশিয়া হয়েছে, আমরা সিজারে চলে যাব। অবস্টেটিক্যাল ইন্ডিকেশন কি? অবস্টেটিক্যাল প্রিভিয়াস সিজারিয়ান সেকশন একটা অবস্টেটিক্যাল, মেল প্রেজেন্টেশন একটা অবস্টেটিক্যাল, তুমি দেখে বুঝতেছো, তাহলে তুমি এগুলো সিজারিয়ান সেকশন তখন ডাইরেক্ট চলে যাবা, ভ্যাজানাল ডেলিভারি কথা তখন মাথায় থাকবে না, ঠিক আছে? তাহলে আমার সিজারিয়ান সেকশন কখন আমরা যাব। আর আরেকটা জিনিস চিন্তা করবা হলো ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, তাহলে আমার এটাও চিন্তা করতে হবে। আর এখন আমি আরেকটা জিনিস চিন্তা করব, ওই যে ভ্যাজানাল ডেলিভারি যে অ্যালাউ করলাম, আমার কিন্তু ফলো আপে রাখতে হবে পেশেন্ট। যদি ফলো আপ করতে করতে দেখি অনেক টাইম পার হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো প্রগ্রেস অফ লেবার নাই, তখন কিন্তু আবার সিজারিয়ান সেকশনে এই পেশেন্টগুলোকে নিতে হয়, তখন এটাকেও আমরা অবস্টেটিক্যাল ম্যানেজমেন্টে সিজারিয়ান সেকশনে চলে যাব। তাহলে তোমার এই জিনিসগুলো বুঝার, অবস্টেটিক্যাল ম্যানেজমেন্টে আমরা ডিসাইড করব পেশেন্টকে which one allow vaginal delivery and which one cesarean section. একটা cesarean section elective সেটা আমরা জানি, previous কোনো obstetrical indication। আর একটা cesarean section যখন লেবারে যাওয়ার সময় progress of labor delay হচ্ছে, তখন আবার cesarean section। আর কোনো পেশেন্ট vaginal delivery দেখার পর কিছুক্ষণের মধ্যেই vaginal মানে পিভি করার পরেই কিছুক্ষণের পরেই দেখা যায় যে তার ডেলিভারি প্রগ্রেস করছে এবং ডেলিভারি হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন টার্মিনেশন প্রেগন্যান্সি আমরা অবস্টেটিক্যাল ম্যানেজমেন্টে আমরা এই জিনিসগুলা চিন্তা করবো, মাথায় রাখবো। তাহলে কি চিন্তা? টার্মিনেশন প্রেগন্যান্সি, এটা হলো অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট অফ একলামশিয়া। এই সব সময় এই জিনিসগুলো মাথায় রেখে আগাতে হবে। এখন কি এখানে তোমাদের বুঝার কোনো যদি সমস্যা থাকে সেটা জিজ্ঞেস করতে পারো, যে এখানে তোমার বুঝার কোনো প্রবলেম আছে কিনা, যে এখানে তুমি বুঝতেছো কিনা যে আমি কি কোনটারে কি করবো, এটা আমি বুঝতে পারতেছি না। তোমাদের ম্যানেজমেন্ট অফ একলামশিয়াতে 5টা ক্রাইটেরিয়া কি একজনে বলো, এটা আগে কথাটা বলতে হবে, তাহলে তোমাদের একটা লাইনে থাকবা তোমরা। ম্যানেজমেন্ট অফ একলামশিয়াতে কি কি কথা বলতে হয়? 5টা পয়েন্ট যে বলছি, একজন বলো। অর্ণব, এখন অর্ণবকে আমি দেখতেছি এখানে। ইয়েস ম্যাম। 5টা পয়েন্ট মুখস্থ বলো সুন্দর করে। জেনারেল, প্রথম হচ্ছে ম্যাম জেনারেল ম্যানেজমেন্ট, দেন কন্ট্রোল অফ কনভালশন, কন্ট্রোল অফ হাইপারটেনশন, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, আর লাস্ট হচ্ছে অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট অফ ডেলিভারিটা কিভাবে করবো, ঠিক আছে? অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট সোজা কথা। সুন্দর। এই 5টা পয়েন্ট বুঝতে কারো সমস্যা আছে কিনা? এগুলা এই ম্যানেজমেন্ট অফ একলামশিয়াতে এইগুলা ভুল করা যাবে না। বলো কোশ্চেন। সিজারিয়ান সেকশন কখন ইন্ডিকেটেড করব, এটা স্যার ম্যাম একটু জুড়ে বলো কথাটা। সোহাগ, তোমার নাম কি সোহাগ? জুড়ে বলো। জি ম্যাম। হ্যাঁ বলো। সিজারিয়ান সেকশন কখন হচ্ছে ইন্ডিকেটেড হবে? হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু আমি বলছি। আচ্ছা, তারপর আরেকবার বলি আমি, সিজারিয়ান সেকশন কখন আমরা যাব, ডাইরেক্ট কোনগুলাতে যাব? ডাইরেক্ট যাব অবস্টেটিক্যাল কোন ইন্ডিকেশন। এখন অবস্টেটিক্যাল ইন্ডিকেশন বলতে আমরা কি বুঝি? প্রিভিয়াস সিজারিয়ান সেকশন একটা পেশেন্টের আছে, তুমি কি তাকে ভ্যাজানাল ডেলিভারি অ্যালাউ করবা? বলো, একটা পেশেন্টের আগে সিজার হয়েছে, এখন তার একলামশিয়া নিয়ে আসছে, তাইলে আমরা ডাইরেক্ট চলে যাব তাকে। এটা সিজারিয়ান সেকশনের প্রথম ইন্ডিকেশন। আমার কথা কি বুঝতেছে কিনা? জি ম্যাম। মানে আমরা বলছি অবস্টেটিক্যাল ইন্ডিকেশন। অবস্টেটিক্যাল ইন্ডিকেশন এইভাবে না বলে তোমাকে এইভাবে আসতে হবে। অবস্টেটিক্যাল ইন্ডিকেশন কোন কোন ক্ষেত্রগুলোতে হয় সেটা হলো, 1 নাম্বার হলো প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, মেল প্রেজেন্টেশন। মেল প্রেজেন্টেশন বুঝতে পারতেছো? তারপর ধরো প্লাসেন্টা প্রিভিয়া, এটাও কিন্তু একটা অবস্টেটিক্যাল ইন্ডিকেশন। প্লাসেন্টা প্রিভিয়া আছে, তাকে আমরা অ্যালাউ করবো না, কিন্তু সিজারিয়ান সেকশন ডাইরেক্ট চলে যাব। প্লাসেন্টা প্রিভিয়া এখন এপিএইচ এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। প্লাসেন্টা প্রিভিয়ার কোনগুলোতে আমরা সিজারে যাই সেগুলো আবার প্লাসেন্টা প্রিভিয়ার চ্যাপ্টারে তোমরা পড়ে আসছো। সেই জন্য জেনে রাখো যে অবস্টেটিক্যাল ইন্ডিকেশন বলতে ওগুলা বোঝায় যেগুলা প্রিভিয়াসলি প্রি ডিটারমিন্ড যে আমরা সিজারে যাব। সেটা একলামশিয়া নিয়ে আসলেও যাইতে পারি, একলামশিয়া না আসলেও, মানে পেশেন্ট যদি নর্মাল ওয়েতেও আসে, আমরা কিন্তু সেই প্রিভিয়াস রোগীগুলাকে, মানে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, মেল প্রেজেন্টেশন, এপিএইচ, তারপরে হলো ফিটাল ডিস্ট্রেস, ম্যাটারনাল ডিস্ট্রেস, আমরা যখন বুঝি যে সিজারিয়ান সেকশন লাগবে সেগুলোকে তো অ্যালাউ করবো না, সেগুলোই অবস্টেটিক্যাল ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন, ঠিক আছে? আর হলো এরপরে কোনগুলো আরো কতগুলো আসতে পারে, সিজারিয়ান কোনগুলো আরো কোনগুলো যেতে পারি বলো? আমি অ্যালাউ করছি ভ্যাজানাল ডেলিভারি, যেগুলোকে ভাবতেছি হবে কিন্তু তার কোনো প্রগ্রেস হচ্ছে না, 6 to 8 আওয়ার্স পার হয়ে যাচ্ছে, মানে টাইম পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো প্রগ্রেস অফ লেবার নাই, তখন আমরা কি করব? সেগুলোকে আবার সিজারে নিয়ে আসবো। আমার কথা কি বুঝতে পারলা? জি ম্যাম। সিজারিয়ান সেকশন বলো কোনগুলোকে বলবা, বলো। ম্যাম হচ্ছে অবস্টেট্রিক্যাল কোনো যদি কমপ্লিকেশন থাকে, তুমি যখন অবস্টেট্রিক বলবা, হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলবা তোমাকে তখন আবার জানতে হবে কোনগুলা।
ঠিক আছে, এটা একটা কথা বুঝলাম। আর ফিটাল ডিস্ট্রেস প্লাসেন্টা, একটু জোরে তারপরে বলো, হচ্ছে তোমার অডিওটা সামনে এনে কথাটা বলো, তোমার কথাটা ক্লিয়ার না কিন্তু। তারপরে ফিটাল ডিস্ট্রেস যদি হয়, তারপরে ভ্যাজানাল ডেলিভারি হচ্ছে এলাও করছি, বাট হচ্ছে করছে না। ঠিক আছে, কথা মানে তোমার বলা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এই বলাটাই মানে কনফিডেন্টলি বলতে হবে। এখন বললা আস্তে একটা বইলা চুপ করে আবার দূরে চলে গেল, তা না, কিন্তু কনফিডেন্টলি বলবা। কথা তো ঘুরে এটাই, মানে আমরা অবস্ট্রাকটিভ ম্যানেজমেন্টে দুইটা জিনিস, ভ্যাজানাল আর এখন আবার একটা কথা একটু জাস্ট আমি অফ দ্য রেকর্ড যোগ করলাম, অনেক সময় আমরা ফিটাল ম্যাচুরিটি দেখি, কিন্তু এটা হলো আমাদের জানার জন্য বলতে, মানে এটা একটু তোমাদের একটু জানার জন্য বলছি। এটা তো গেলো একটা ডাইরেক্ট কথা যে সিজারিয়ান সেকশন, ভ্যাজানাল ডেলিভারি। এখন আমি সিজারিয়ান সেকশন বা ভ্যাজানাল ডেলিভারি যেটাই করতে যাই, একটা পেশেন্টের ফিটাল ম্যাচুরিটি কোনো সময় দেখা যায় যে বাচ্চাটা একটু বেশ কিছুদিন বাকি আছে, মানে ধরো পেশেন্টের ফিটটা কন্ট্রোল মনে হচ্ছে যে একটু কন্টিনিউ করা যাবে, এটা হলো আমরা অনেক সময় বুঝে করি। এটা তোমাদের অফ দ্য রেকর্ড একটু বললাম যে ম্যাচুরিটি একটু বাকি আছে কিছু, ধরো 34 উইকসের আগে হয়ে গেল, হ্যাঁ, এখন দেখতেছি যে বাচ্চাটা একটু ছোট, আবার পেশেন্টের ফিটটা কন্ট্রোল, মানে কনভালশনটা কন্ট্রোল মনে হয় একটু রাখা যাবে, এরকম কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, তখন আমরা করি কি, তাকে ফিটাল ম্যাচুরিটি, লাং ম্যাচুরিটির জন্য আমরা যে লাং ম্যাচুরিটির জন্য অরাডেক্সন যে আমরা যে স্টেরয়েডটা দেই, সেই ডোজটা আমরা কমপ্লিট করতে চেষ্টা করি, আরো 2 দিন বা 3 দিন কন্টিনিউ করতে পারি কিনা। অনেক সময় অরাডেক্সনের ডোজটা কমপ্লিট করে তাকে তার মানে ডেলিভারিটাকে অ্যালাউ করি। তাহলে বোঝা গেল যে অনেক সময় এই কাজটা আমরা করি, এটা হলো আমরা বুঝে করি। এখন তুমি পেশেন্টকে মাইরা যদি করো তা কিন্তু হবে না, পেশেন্ট বলে যেতেছে আমি অরাডেক্সনের ডোজ কমপ্লিট, না কিন্তু মানে ফিটাল ম্যাচুরিটিকেও চিন্তা করলাম, পেশেন্টের প্রগ্রেস অফ পেশেন্টের কন্ডিশনটাও দেখতেছি ভালো, মানে ফিটটা কন্ট্রোল, আর পেশেন্ট কনসাস কথা বলছে, হ্যাঁ, তখন আমরা অনেক সময় এই কাজটা আমরা করি। কিন্তু আমার কথা কি বুঝতে পারলা? এটা মাঝে মাঝে করি, এটা তো জানার জন্য বললাম। আর কি করি, এখন একটা পেশেন্ট যখন এক্লাম্পসিয়া ম্যানেজ করতে গিয়ে পেশেন্ট আনকনসাস, ভালো হচ্ছে না, অনেকদিন তাকে আনকনসাস থাকতেছে, তখন আমরা কি করি, তার খাওয়া নিউট্রিশন মেনটেন আমরা কিভাবে করি বলো? নিউট্রিশন মেনটেন করতে পেশেন্ট যদি মুখে না খেতে পারে তখন কিন্তু আমরা রাইলস টিউব ফিডিং দিই, আমরা কিন্তু স্যালাইনের উপর রাখতে পারবো না, কারণ তাকে ওভারলোড করা যাবে না। এই পেশেন্টগুলার কিন্তু কি হয়, তোমরা প্রি-এক্লাম্পসিয়াতে পরে আসছো যে ইন্ট্রাভাস্কুলার ডিহাইড্রেশন, এক্সট্রাভাস্কুলার ওভারহাইড্রেশন থাকে। এটা কি প্রি-এক্লাম্পসিয়ার মানে প্যাথোলজি, প্যাথোফিজিওলজি অফ প্রি-এক্লাম্পসিয়াতে ছিল। এরকম হলে কি হয়, আমরা পেশেন্টকে কখনোই ফ্লুইড ওভারলোড করতে পারবো না। আমার কথা কি বুঝতেছো? ডেলিভারি হয়ে গেলে বেশি দেওয়া যায় না, তখন হয় কি তোমার এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টের ফ্লুইড সব ইন্ট্রাভাস্কুলারে যায়, আর তুমি আবার ফ্লুইড দিচ্ছ, তখন ফ্লুইড ওভারলোড হতে পারে। এই জন্য হয় কি, আমরা মেনটেন করি তার নিউট্রিশন কিভাবে, রাইলস টিউব ফিডিং দিয়ে, যদি আনকনসাস থাকে। কনসাস থাকলে মুখে খাবে। আমার কথা কি বোঝা গেল? এখন শুনো, তোমরা কি বোর ফিল করছো কি, নাকি অসুবিধা লাগছে? সুহাগ কি বলো? তোমাদেরকে মূল বিষয় যেটা জানতে হবে, এক্লাম্পসিয়া যদি তোমাদের কোনো পরীক্ষার বিষয় সংক্রান্ত, কোশ্চেন সংক্রান্ত, আমি যেটা বললাম যেগুলা ধরে, ওই জিনিসটা আমি বেশি হাইলাইট করতে চেষ্টা করছি। কিন্তু আরো অনেক কথাবার্তা আছে ভিতরে, কিন্তু পরীক্ষাতে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ না জানলে ফেল, ম্যাগনেসিয়াম সালফেট সম্বন্ধে কিছু না জানলে ফেল, ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া বলতে হবে, আর নাইলে সমস্যা আছে। কিন্তু কমপ্লিকেশন কি কি হয় মুখস্থ থাকতে হবে। আমার কথা কি বোঝা গেল? এখন আমি কোনো কিছু বাদ দিলাম কিনা বলো? আর ক্লিনিকের ফিচার বলতে আমি তোমাকে যে স্টেজগুলো বললাম, প্রিমনিটরি, টনিক, ক্লোনিক, ওই স্টেজগুলো, কিন্তু এগুলা মানে একটাবার জানতে হয় কিভাবে একটা পেশেন্টের কনভালশন কিরকম ভাবে হয়, তার কতগুলো পয়েন্ট আছে, 4টা পয়েন্ট মুখস্থ থাকা লাগে। ইনসিডেন্ট তোমাদের তো বললে লাভ নেই, তোমাদের যে জিনিসগুলো জানতে হবে। এখন বলো যে এক্লাম্পসিয়ার প্রগনোসিস বলতে, আসলে এক্লাম্পসিয়ার প্রগনোসিস বলতে কি, প্রগনোসিস অফ এক্লাম্পসিয়া বললে যেটা আমরা বুঝি, একটা এক্লাম্পসিয়ার পেশেন্টের প্রগনোসিস কিন্তু বেশি ভালো না। মানে এক্লাম্পসিয়া হয়ে গেলে আসলে আমরা চিন্তা করি প্রগনোসিস ভালো না, তারপরেও তো পেশেন্টকে সেভ করতে হয়। আর তার যে ইমিডিয়েট যে কতগুলা প্রবলেম হয়, কমপ্লিকেশন হয়, তখন কিন্তু মাদার্সকে অনেক খেয়াল রেখে তার ম্যানেজগুলা সবগুলা করতে হয়। 5টা
ব্রড হেডিং এ যে 5টা কথা বলছি, ব্রড হেডিং 5টা মাথায় রাখলে একটা একলামশিয়ার প্রেগন্যান্সি মানে ম্যানেজ একলামশিয়া পেশেন্ট ম্যানেজ করা যায়। এই জন্য প্রগনোসিসের ক্ষেত্রে আমরা বলি ম্যাটারনাল ডেথ আমাদের দেশে মোটামুটি একলামশিয়ার পার্সেন্টেজ ভালোই আছে, খারাপ না। আর ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু একলামশিয়াই সবচেয়ে বেশি, মানে কম্পেয়ার টু ডেভেলপ কান্ট্রি। এই জন্য তোমাদেরকে ইনসিডেন্স রেট এগুলা তোমরা জেনে নিতে পারো। এগুলা জানাটা হলো যে একলামশিয়া আসলে প্রিভিলেন্সটা আমাদের দেশে অনেক বেশি কিন্তু, হ্যাঁ। আর যে বাচ্চার যে প্রগনোসিস মোটেও ভালো না, বাচ্চার ফিটাল ডেথ বেশি হয় একলামশিয়ার ক্ষেত্রে। কারণ এই একটা কনভালশন হয়ে তা তো প্রি একলামশিয়া হয়ে আগেই বাচ্চা মরো অবস্থা পেটের ভিতরেই থাকে, আর কনভালশন হওয়ার পরে বাচ্চাটা ডেথই বেশিরভাগ ক্ষেত্রে 50% না, একদম 80%ই বলা যায় পাওয়া যায় না। এখন কি কারণে পাওয়া যায় না এগুলো তো বুঝতেছো, মানে বাচ্চা যেটা প্রিমেচুর থাকে, তারপরে ইন্টেরিয়র অ্যাসফাক্সিয়া হয়, হ্যাঁ, এগুলোর কারণে অনেকগুলো কারণে ফিটাল ডেথ হয়ে যায়। তো এগুলো হলো আসলে প্রগনোসিস, মানে মা বাচ্চার প্রগনোসিস আসলে তেমন ভালো বলা যায় না এগুলোর ক্ষেত্রে, হ্যাঁ। আর ম্যানেজমেন্ট তো 5টা ব্রড হেডিং তোমাদেরকে বললাম। এখন একটা জিনিস বলতে পারো যে তোমাদের যদি পড়া থাকে তাহলে বলতে পারবো কোনো কোশ্চেন যে এখানে বোঝার সমস্যা, অথবা আর একটু ধরো কোনোটাতে জোর দিয়ে কোনো কিছু বলার দরকার আছে কিনা এটা তোমরা জিজ্ঞেস করতে পারো। আমার কথা কি বুঝতেছো? স্ট্যাটিকাস একলামটিকাস নাম শুনছো? একটু এক্সট্রা কথা বলি এখন। স্ট্যাটিকাস একলামটিকাস এই টার্মটা কি শুনেছো? এখন আমাকে বলো তোমরা একটা কথা, আমি তো অনেক বকবক করলাম, এখন তোমাদের বকবকের পালা, বকবক করো, কোশ্চেন করতে পারো, ঠিক আছে? কোশ্চেন করা কিন্তু জরুরি, হ্যাঁ। শুনো, এই কথাটা আমি আমার বলার দরকার ছিল আগে, আমি কিন্তু বলতে চাইছিলাম এই তোমার ম্যানেজমেন্ট অফ কনভালশনে এক সময়ে ডাইজিপাম তো একটা অবশ্যই সেফ ড্রাগ এবং অবশ্যই ইউজ করা যাবে। এক সময়ে ম্যাগনেসিয়াম সালফেট এই তোমাদের যুগে আছে, খুব সুন্দর যুগ। আমাদের যুগে আমরা কিন্তু ডাইজিপাম দিয়ে সবসময় একলামশিয়া পেশেন্ট ম্যানেজ করছি, তখন ম্যাগনেসিয়াম সালফেট বের হয় নাই। আর ডাইজিপাম এক সময়ে আমরা ডাইজিপাম ইনজেকশনই কনভালশনের ড্রাগ ছিল অ্যান্টি কনভালসেন্ট হিসাবে। তো খুব সুন্দর কথা, ডাইজিপাম অবশ্যই একলামশিয়ার এটা বলবো হলো তোমার যখন তুমি পাচ্ছ না, ধরো তোমার গ্রামে ধরো তোমার কি বলবো উপজেলা হেলথ কমপ্লেক্স, হ্যাঁ, উপজেলা হেলথ কমপ্লেক্সে আছো, এখন একটা পেশেন্টের কনভালশন হচ্ছে, প্রেসার আছে, তুমি বুঝতে পারছো যে তার মানে তার হলো এটা একলামশিয়ার ফিট, একলামটিক ফিট, তুমি বুঝতেছো, তখন কিন্তু তোমাকে এই ম্যাগনেসিয়াম সালফেট আমরা দিতে পারি না অনেক সময়, কারণ আমাদের তো অনেক কিছু বাধা আছে, যেমন তার আউটপুট বুঝতেছি না বা তার ম্যানেজমেন্টে অনেক সমস্যা হয় এখানে দিতে। তখন কিন্তু ডাইজিপাম দিয়ে তার কনভালশন ফিট করে তুমি একটা ডাইজিপাম দিয়ে যদি পেশেন্টকে পাঠাও টারশিয়ারি লেভেলে, একলামশিয়ার ম্যানেজমেন্ট কিন্তু টারশিয়ারি লেভেলেই করতে হয়। এবং যে কোনো পেশেন্ট পেরিফেরিতে থাকবে তাকে কিন্তু তোমার রেফারেল সিস্টেমে একলামশিয়ার পেশেন্টকে তুমি তো এমনি পাঠাই দিবা না, তার জেনারেল ম্যানেজমেন্ট করবা, করে তাকে কিছু একটা ওষুধ দিয়ে প্রয়োগ করে। এখন তুমি একটা পেশেন্টকে এমনি হুট করে পাঠাই দিবা, পেশেন্ট মরে যাবে রাস্তাতে, অথবা তোমার ব্যাডি ডেথ হবে। এই জন্যই কথাগুলো আসে। একলামশিয়ার ম্যানেজমেন্টে ডাইজিপামের থেরাপি একটা আছে অবশ্যই, এবং দেওয়া যায়। এটা ডোজ কি, একটা ইনজেকশনে কতটুকু থাকে এই একলামশিয়া ইনজেকশন ডাইজিপামে, সেই হিসাবে জানবা যে 10 মিলিগ্রাম একটা ইনজেকশন। এখন আমরা করি কি, সাথে সাথে তাকে ইনজেকশন আমরা আইভি দিয়ে দেই, 10 to 20 মিলিগ্রাম আইভি স্লোলি দিয়ে দেই। একটা পেশেন্টের কনভার্সন হচ্ছে, আমার কাছে কিচ্ছু নাই কিন্তু ডাইজিপাম আছে, আমি অবশ্যই দিব। তুমি একদম পেরিফেরিতে আছো, ওখানে তোমার কোনো ড্রাগ পাচ্ছ না, তুমি অবশ্যই দিবা। এবং এটা আবার মেনটেনও আমরা করি। এটা মেনটেন করি কিরকম, একটা স্যালাইন 500 সিসি স্যালাইনের মধ্যে আমরা 40 মিলিগ্রাম মানে 4টা বা 5টা ইনজেকশন দিয়ে আমরা করি কি 10 to 15 ড্রপস পার মিনিট আমরা এটা ড্রিপে চালাই রাখি, তাতে কনভালশন নেক্সট কনভালশন না আসে। এখন আমার কথা কি বোঝা গেল? এটা কিন্তু বলতে হয় আসলে, বুঝছো? তাহলে ওটা ম্যাগনেসিয়াম সালফেট যদি দেওয়া হয় তাহলে আর মানে ডাইজিপাম লাগবে না? না 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 না, ম্যাগনেসিয়াম সালফেট অ্যাভেলেবল তো আমাদের এখন আমরা পাই, কিন্তু ডাইজিপাম একটা থেরাপি আছে, এটা তোমাকে জানতে হবে। ডাইজিপাম যখন আমরা ম্যাগনেসিয়াম সালফেট অ্যাভেলেবল পাবো না, ডাইজিপাম দিতে পারবা। আবার ম্যাগনেসিয়াম সালফেট অনেক সময় অনেক জায়গায় দেওয়া যায় না, তোমার প্রি রিকুইজিট কমপ্লিট না, তুমি জানতেছো না তার তার লাংসের তার কি বলে ইউরিনারি আউটপুট বা কি বলে দিতে পারছো না, অনেক সময় ধরো দিতে পারছো না, জানতে পারবা যেহেতু ক্যাথেটার করবা, রিফ্লেক্স দেখতে পারবা, তুমি যেখানেই থাকো এটা করতে পারবে, রেসপিরেটরি রেট দেখতে পারবে। কিন্তু অনেক সময় তোমার ম্যানেজমেন্টের যে জিনিসগুলা, যেমন তোমার ভেন্টিলেশনের সুবিধা,
তোমার রেনাল ফেলিউর হইলো, তোমার ডায়ালাইসিসের সুবিধা, তারপর তোমার এই অক্সিজেন দেওয়ার ফেসিলিটি যে জায়গায় নাই, তখন তোমাকে ডাইজিপাম দিতে হবে। সবকিছু থাকলেও ডাইজিপাম দিয়ে তুমি পাঠাবা, এটা সেফ, তখন নিরাপদ ভাবে দিতে পারবে। এই জন্য ডাইজিপাম একটা থেরাপি বলে আছে, এটা জানতে হবে। আবার এখানেও রিকার্ড ডোজ আছে, ওই রিকার্ড যদি রিকারেন্সের ডোজও কিন্তু একটা ডাইজিপামে আমরা বলি। হ্যাঁ, ওই একলামশিয়া হচ্ছে ফিট বারবার 10 to 20 মিলিগ্রাম আইভি দিলা বা একটা ড্রিপও লাগাই রাখলা, তখন রিকার হইলে কিছুক্ষণ ওই যে আধা ঘন্টা লোডিং ডোজ দেওয়ার কিছুক্ষণ পরে আধা ঘন্টা দেখতে হয়, যে কোনো লোডিং ডোজের আধা ঘন্টা পরে কিন্তু রিকার্ড ডোজ দিতে হয়, আধা ঘন্টার ভিতরে দেওয়া যায় না। এই জিনিসটা মাথায় রাখবে। এটা হলো ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রেও বললাম, এখানেও বললাম। ঠিক আছে, এখানেও রিকার্ড ডোজ তোমার একটা ইনজেকশন দেওয়া যায় আবার ডাইরেক্ট, এটা আইভি স্লোলি দিতে হয়। আর স্ট্যাটিকাস অ্যাটলান্টিকাস কি বলো, এটা হলো একটু কথাবার্তা জানার জন্য। নামটা শুনে কেমন মনে হচ্ছে? মানে মনে হচ্ছে যেন বারবার কনভার্সন হচ্ছে, এরকম মনে হচ্ছে না? মানে স্ট্যাটিকাস অ্যাটলান্টিকাস এই কথাটা জানার জন্য বললাম, জিজ্ঞেস করলাম। যখন ফিটটা বারবার আসবে, মাল্টিপল রিকারিং ভেরিং ইন্টারভেলে ফ্রিকোয়েন্টলি যখন হবে, কুইক মানে বারবার হয়, অনেকবার ফিট হয়, এটা টার্মটা হলো স্ট্যাটিকাস অ্যাটলান্টিকাস। এটা তোমাদের জানতে হবে না টার্মটা আর কি। এখন তোমাকে না জানলে তুমি বারবার হচ্ছে পেশেন্টটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে এটা দেখে কিন্তু বোঝা যায়, এই জন্য বলতে হয়। ঠিক আছে, এটা জানিয়ে রাখো যে একটা টার্ম আছে। আর তোমাকে অ্যান্টিপার্টাম, ইন্টারপার্টাম, পোস্টপার্টাম কখন বলে, এগুলো তো জানো, এটা একটু আগে আমি বলে আসছি পার্সেন্টেজ সহ। এর মধ্যে আরেকটা জিনিস জেনে রাখো যে ইন্টার কারেন্ট একটা একলামশিয়ার নাম আছে, এটাকে এন্টিনেটাল অথবা ইন্টার কারেন্ট বলে। এটা কি জিনিসটা? যখন একটা কনভালশন হওয়ার পরে আবার কন্টিনিউ করে প্রেগনেন্সি, মানে মোর দেন 48 আওয়ার্স, প্রায় 48 আওয়ার, মানে 2 দিনের বেশি কন্টিনিউ করে, তখন কিন্তু আবার পরে কনভালশন হয়, তখন আমরা বলি এটাকে ইন্টার কারেন্ট একলামশিয়া। এটা জানার জন্য বললাম, যারা জানতে চাও বেশি। আমার কথা কি বুঝতে পারতেছো? আর তোমাদের কমপ্লিকেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আমি বাদ দিছি, সেটা হলো হিমাটোলজিক্যাল থ্রম্বোসাইটোপেনিয়া, ডিআইসি, কোয়াগুলোপ্যাথি, এগুলা কিন্তু হয় একলামশিয়াতে। আমার কথা কি বুঝছো? আর কনভার্সনটা কেন হয় এটা তো বুঝোই। কেন কনভার্সন হয় জানো? ব্রেইনের যখন অক্সিজেন কমে যায় ইয়াতে ভেসেলের, মানে সেরেব্রাল অ্যানোক্সিয়া বলি আমরা এটা, মানে ব্রেইনের ভেসেল যখন স্পাজম হয় না, অনেক স্পাজম হয়, ইডিমা হয়, তখন কি হয় তোমার সাপ্লাই, মানে অক্সিজেন ব্লাডে থাকে অক্সিজেন, আর ব্লাড যদি সার্কুলেশন না পায়, ব্লাড সাপ্লাই না পায়, তখন কি হয় অ্যানোক্সিয়া হয়। ওই তখনই কিন্তু তোমার ট্রান্সমিটার গুলা নিউরো এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার যেগুলো, এগুলো রিলিজ হয়ে কনভার্সন করে। এটা জাস্ট তোমার যারা জানতে চায় তাদের জন্য বললাম। ম্যাম নাম